আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, সবাইকে জুম্মা মুবারক। ভালো আছো তোমরা? জুমার দিনই প্রথম তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। এর আগে কখন আমি শুক্রবারে শিক্ষতে কোনো ক্লাস নিইনি, আজকে ফার্স্ট টাইম নিচ্ছি। প্রিয়ন্তী, জেসি, তারপরে হচ্ছে নন্দিনী, ইসরাত জাহান, সারা, তারপরে মেহেদি, মুস্তফা, লামিয়া, সামিয়া, তারপরে হচ্ছে পলিরানী দেবী, অনেকে আমাদের সাথে আছে। তোমাদের সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি জানি এই সময়টা খুব ঘুমের সময়। দুপুরবেলা বাংলাদেশের ম্যাক্সিমাম বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়, কারো বাড়িতে মাছ মাংস রান্না হচ্ছে, কারো বাড়িতে হয়তো বিরিয়ানি রান্না হয়েছে, কারো বাড়িতে পোলাও রান্না হয়েছে। এরকম ভালো ভালো খাবার খাওয়ার পরে তো আসলে চোখ খোলা রাখা কঠিন, তাই না? এরপরেও যে তোমরা ওই অনেক ঘুমের মধ্যেও এসে যে ক্লাসে জয়েন করছো, এটার জন্য আসলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দোয়া করি তোমাদের এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা হচ্ছে তোমরা প্রতিদিন পাও। ঘুম আসছে কার কার? এই সময়টাতে ঘুমের সময়। এবং আমি যখন অফিসে আসি আর কি, তো আমার আসলে ঘুমে মনে হচ্ছে নামাজ পড়ে আসছি, খাওয়া দাওয়া করছি, একটু হাঁটাহাঁটি করছি, তো মনে হচ্ছে গিয়ে এখন ঠাস করে শুয়ে পড়ি। পরে আবার হুট করে মনে পড়ছে, আরে আমার কাছে ক্লাস আছে, আমার ক্লাসে যেতে হবে। যাদের ঘুম আসছে তারা একটা কাজ করো, চা বা কফি এরকম কিছু নিয়ে ক্লাসে বসো। আন্টিকে বলো যে শাওন ভাইয়া বলছে আমার জন্য চা বা কফি বানায় নিয়ে আসতে। তো আস্তে আস্তে চা কফি খাও, তারপরে ক্লাস করো। আর এরপরে হচ্ছে, যদি সেটাতেও ঘুম না ভাঙে, তাহলে স্ন্যাক্স টাইপের কিছু, সেটা মুড়ি হতে পারে, যেটা খুব আস্তে আস্তে খাওয়া হয় আর কি। মুড়ি, পপকর্ন তোর বাসায় পাবা না, মুড়ি হতে পারে, চানাচুর হতে পারে, অথবা বিস্কিট হতে পারে, একটু ধীরে ধীরে খাবো আর কি, যেন ওটা খাইতেও পারো, তুমি ক্লাসও করতে পারো। মানে দেখো, কোনো কিছু খাচ্ছ, মুখ নড়ছে, দাঁত নড়ছে, তখন কিন্তু না আসলে ওই ইয়াটা কাজ করে না, মানে ঘুম এই ব্যাপারটা কাজ করে না। কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার খাইতে পারো। ওকে, সেই ফাতিমা ইসলাম বলছে, আম্মু বলছে তো শাওন ভাইকে বল বানিয়ে দিতে। আন্টি আপনি একটু বানাই দেন না। আন্টিকে আমার সালাম দিও। আর ইদানিং একটা জিনিস দেখে না আমার আমার খুব অবাক লাগে, বুঝছো? মানে তরুণ প্রজন্মের মধ্যে অনেক ভালো দিক আছে, কিন্তু ইদানিং আমি কি দেখি জানো? এই যে জুমার নামাজের পরে আমি অনেকটাই দেখি যে ছেলে যারা আছে তারা রিলেট করতে পারবা, ফরজ 2 রাকাত নামাজ পড়ার পরে মসজিদের অর্ধেক মানুষ চলে আসে, মানে ছেলেরা যেটা করে আর কি। মানে পরে যে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই 4 রাকাত সুন্নত কেউ পড়তে চায় না। এখন আমার কথা হচ্ছে, ভাই আমি যখন বাচ্চা ছিলাম, আমি না পরের 4 রাকাত সুন্নত তো শুরু করে বাদ দিলাম, এরপরে গিয়ে যে হইতেছে মিলাদ পড়ে আমি সেগুলো থাকতাম। মানে এরা আসলে জেনারেশনটা, এরা যে জিলাপি দেয় ভাই শুক্রবারে নামাজের পরে, এই জিলাপি এরা নিতে চায় না, এদের জিলাপির প্রতি কোনো আসক্তি নাই, বা মিলাদের প্রতি কোনো আসক্তি নাই। এই জিনিসটা দেখে আমি খুব অবাক হয়েছি। আমি যখন তোমাদের বয়সে ছিলাম, যখন স্কুলে পড়তাম ভাই, আমি মসজিদ পর্যন্ত চেঞ্জ করতাম, যে দেখছি এই মসজিদে জিলাপি দিছে, জিলাপির পরিমাণ কম, ওই মসজিদে জিলাপি দিছে, জিলাপির পরিমাণ বেশি, আমি এই মসজিদ থেকে প্রথম 4 রাকাত সুন্নত পড়ে এমনও হয়েছে আমি ওই মসজিদে গেছি। অথবা ধরো কোনো মসজিদে জিলাপি দিছে, কোনো মসজিদে ধরো মিষ্টি দিছে বা হচ্ছে বিরিয়ানি দিছে, এরকম দেয় অনেক মসজিদে। আমি ভাই প্রথম 4 রাকাত সুন্নত পড়ছি এই মসজিদে, এরপরে ওই মসজিদে গেছি, যে হইতেছে ওই মসজিদে তো বিরিয়ানি দিবে। অথবা বন্ধুদেরকে ভাগ করেও গেছে, যে হইতেছে ভাই তুই এই মসজিদে যা, জিলাপি নিয়ে আসিস, আমি এই মসজিদে যাই, আমি হইতেছে বিরিয়ানি নিয়ে আসি, তারপরে হচ্ছে সবাই মিলে ভাগাভাগি করে খাবো না। বাট এই জেনারেশনটা না, এইটা নাই, এরা কেন জানি জিলাপির প্রতি এদের কোনো মায়া দয়া নাই, বা মসজিদের যে মিলাদ, মিলাদের পরে যে তবারক দেয় তার প্রতি কোনো মায়া দেওয়া নাই। এটা আমাকে খুব হতাশ করছে আসলে। যাই হোক, আমরা পড়াশোনা আসি। গতকালকে যা পড়ানো হয়েছিল এগুলো কি মাথায় আছে? না না, আমি এখন এগুলো করি না, এখন এখন এগুলো করি না ভাই। আমার বাড়ির পাশে যে মসজিদ, আমি সেখানে নামাজ পড়তে যাই, এগুলো করতাম যখন স্কুলে পড়তাম। কলেজে উঠে কি করছি, সম্ভবত কলেজে উঠেও করে দিই, স্কুলে থাকতে এগুলো করতাম। যে মসজিদে ভালো মিলাদ, যে মসজিদে খাওয়ান দাওয়ান ভালো, সেই মসজিদে যেতাম। আর এটা বিশেষ করে হইতে হচ্ছে সবে বরাতের রাতে, অথবা হচ্ছে সবে কদরের রাতে, তখন হচ্ছে এই জিনিসগুলো বেশি হতো। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। হোমওয়ার্কটা হচ্ছে, এই অনেক অনেক মজা হয়েছে, এখন ক্লাসে ফেরত আসি। হোমওয়ার্কটা হচ্ছে তোমাদেরকে বলছিলাম শিখে নিবা, সেটা হচ্ছে আইসোটোপের ব্যবহার। লিখছো খাতায় কেউ? আমি কয়েকজনের হোমওয়ার্ক সাবমিট করা দেখছি, ভালো লাগছে দেখে। মারুফ বলছে সুন্দর করে নোট তৈরি করব কিভাবে?
সুন্দর করে নোট তৈরি করবা হচ্ছে ক্লাসে যখন তুলবা। আমি তো যথেষ্ট সময় দেই। তো আমি যে সময়টুকু তোমাকে তোলার জন্য দেই, কোনোদিন কি আমার জুতা চুরি হয়েছে? মনে পড়ছে না কোনোদিন জুতা চুরি হয়েছে কিনা। মনে হয় হয়নি। যাই হোক, তো সবাই হচ্ছে ক্লাস করার সময় আমি তো নোট করার সময় দিই। ওই ক্লাসের সময় নোট করবা, কিন্তু আবারও বলতেছি নোট করার সময় একটু ফাঁকা ফাঁকা রেখে তুলবা। কারণ পরবর্তীতে বই পড়তে গিয়ে যদি কোনো ইম্পর্টেন্ট তথ্য তোমার মনে আসে, তাইলে হচ্ছে তুমি সেই ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে ওইখানে লিখে রাখবা। এটা হচ্ছে ভালো নোট করার হচ্ছে উপায়। আর হোমওয়ার্ক আমাকে দেখানো খুব একটা ইম্পর্টেন্ট না, তুমি নিজের কাছে নিজে সৎ থাকো আর কি। সৎ মানে হচ্ছে হোমওয়ার্কটা করো। এবং আবারও বলতেছি, দেখো কেন জানি মনে হয়েছে না সেই দিন ক্লাস শুরু হয়েছে, যদিও তোমাদের ক্লাস একটু দেরিতে শুরু হয়েছে, বাট মনে হওয়া উচিত সেই দিন ক্লাস শুরু হয়েছে। দেখছো 7 নম্বর ক্লাসে চলে আসছে। এই যে তোমাদের যে ক্লাসগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা দেখবা এই সময় যে চলে যাচ্ছে, তুমি টেরও পাবা না যে কখন কখন তোমার হাফ ইয়ারলি পরীক্ষা হবে, কখন তোমার পরীক্ষার ডেট দিয়ে দিবে, দেখবা টেরই পাবা না। এই জন্য ভাই প্রতিটা দিন কাউন্ট হচ্ছে, প্রতিটা ক্লাস কাউন্ট হচ্ছে। প্রতিটা দিনকে আমলে নাও, প্রতিটা ক্লাসকে আমলে নাও। এই যে তুমি যে একদিন পড়া পড়ছো না, একদিন হোমওয়ার্ক করছো না, আমি বারবার তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যে এভাবেই তুমি পেছাচ্ছ, এইভাবেই তুমি আসলে গোল্লায় যাচ্ছ, এভাবেই তুমি যারা ঠিকমতো করছে এভাবেই আগাচ্ছ। বুঝিয়াছি বাচ্চা বাচ্চারা? তো চলো ভাইয়া গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করে দিই। গত ক্লাসে আমরা শুরু করছিলাম ভর ত্রুটি, মনে আছে কিনা দেখো। ভর ত্রুটি কি ছিল? যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের যে রিয়েল ভর, সেই রিয়েল ভরটা প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল থেকে কিছুটা কম হয়। কি বলছি ভাই? যে নিউক্লিয়াসের যে রিয়েল ভর। ও আরেকটু কথা, তোমাদের অনেকের মনে হতেই পারে যে শিখো একটু তাড়াতাড়ি যাচ্ছে। এটা আমিও একমত তোমাদের সাথে, শিখো আর একটু তাড়াতাড়ি যাচ্ছে। যে হচ্ছে ভাইয়া উইকে ক্লাস সংখ্যা একটু বেশি হচ্ছে। এখন দেখো, শিখো তাড়াতাড়ি যাচ্ছে এর পেছনে অবশ্যই রিজন আছে। তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা আমাদের প্ল্যানে ছিল আরো 1 থেকে 1.5 মাস আগে, কিন্তু তোমাদের ক্লাস পরে শুরু হয়েছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমাদের এইচএসসি পরীক্ষা কি সময় মতো হবে? হতেও পারে, নাও হতে পারে, কিন্তু থাকে না যে প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। সো আমরা ওর্স্টকে সিনারিওর জন্য রেডি হয়ে তো সামনে আগাবো, তাই না? সো কথা হচ্ছে ভাই প্রেশার শেষের দিকে না নিয়ে প্রেশারটা শুরুতে নেওয়াটা ভালো। শেষের দিকে গিয়ে প্রেশার নিলে দেখবা যে তুমি একেবারে হজবরলে লেগে যাবে। এই জন্য শিখো, আমি জানি তোমাদের কাছে মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি আগাচ্ছে। এই তাড়াতাড়ি মানে এমন না যে শাওন ভাই তাড়াতাড়ি পড়াচ্ছে। তাড়াতাড়ি মানে আমি বোঝাচ্ছি ক্লাসের সংখ্যাটা একটু বেশি হচ্ছে, ফ্রিকোয়েন্সি একটু বেশি হচ্ছে। এটা বিশ্বাস করো ভাই, আমরা যখন তোমাদের এই রুটিন গুলো বানাই, তুমি তো শুধু তোমার একলাকে নিয়ে ভাবো, আমরা ভাই হাজার হাজার স্টুডেন্টদেরকে নিয়ে ভাবি। এজন্য যদি কারো কাছে মনে হয় যে তাড়াতাড়ি আগাচ্ছে, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই এটা তোমাদের ভালোর জন্য আগাচ্ছে। এবং এটাতে তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না। তোমার কাজ হচ্ছে একটু স্ট্রাগল করা আপাতত, আমাদের সঙ্গে লেগে থাকা। যেদিন যতটুকু পড়ানো হয় ওই দিন অতটুকু পড়া কমপ্লিট করা। যেদিন যে হোমওয়ার্কটা দেওয়া হয় সেদিন সেই হোমওয়ার্কটা ভালো মতো খাতায় তোলা, এটা হচ্ছে তোমার কাজ। পিঙ্কি রানী বলছে আমার নামটা বলেন ভাইয়া। এই যে বলছে এখন আমাকে দাওয়াত দিয়ে খাওয়া দুপুরবেলা। আমরা বলছিলাম একটা নিউক্লিয়াসের প্রকৃত ভর তার প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে কিছুটা কম হয়, কিছুটা কম হয়। এই মানটাকে আমরা বলি ভর ত্রুটি। যেমন আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে হিলিয়াম নিউক্লিয়াসের যে এক্সপেক্টেড ভর বা প্রোটন নিউট্রনের ভর কত, যোগ করলে যা হয় সেটা, আর হিলিয়াম নিউক্লিয়াসের রিয়েল ভর কত সেটা কিছুটা কম হয়। এই যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে ভর ত্রুটি। এই ভর ত্রুটি সমপরিমাণ ভর কি হয়? এই ভর ত্রুটি সমপরিমাণ ভর এনার্জিতে কনভার্ট হয়। কোন এনার্জি? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, তাই তো? এরপরে তোমাদেরকে হচ্ছে আমরা দেখছিলাম যে 1 AMU ভর শক্তিত হলে কতটুকু হবে, নেপচুনিয়ামের কি বলে ইয়া শক্তি কত, বাইন্ডিং এনার্জি কত। তারপরে হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, তারপরে হচ্ছে কি বলে আইসো ইলেকট্রনিক, তারপরে হচ্ছে আইসোস্টার এবং আইসোমার, এগুলো আমরা দেখছি। গড় আইসোটোপিক ভর দেখছিলাম, একটা ম্যাথ সলভ করছিলাম। তারপরে হচ্ছে আমরা দেখছিলাম ডি ব্রগলির ইকুয়েশন। ডি ব্রগলির ইকুয়েশন আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে হচ্ছে যে একটা ইলেকট্রনের কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। আসলে ইলেকট্রন না, পৃথিবীর সমস্ত বস্তুরই, যে বস্তু গতিশীল যার ভর আছে তার দুই ধর্মটাই থাকে। কিন্তু যদি বস্তুর ভর বেশি হয়, যে সাউন্ডে যা তোমাদেরকে সলভ করাইছিলাম, যদি বস্তুর ভর বেশি হয় তার ওয়েভলেন্থ এত ছোট হয় যেটা নেগলিজেবল ধরা হয়। এই জন্য ইলেকট্রন, ফোটন, এই টাইপের যে ক্ষুদ্র কণিকাগুলো আছে ওদের ক্ষেত্রে তরঙ্গ ধর্মটা প্রাসঙ্গিক বা রেলেভেন্ট। আর আমার মতে এরকম মানুষ যারা আছে যার ভর হচ্ছে 60 কেজি, 65 কেজি বা তোমার মতো যারা আছে, ওদের আসলে তরঙ্গ ধর্মটা রেলেভেন্ট না। এইটুকু আমাদের গত ক্লাসে জিনিস ছিল, আজকে সবাই লিখে নাও। আরেকটা জিনিস বলে দেই, তোমাদের অনেকেরই বই পড়তে গিয়ে মনে হইতেছে ভাইয়া 9-10 তো একভাবে পড়ছি, স্যার যে সিরিয়ালে পড়াইতো বইতে সেই সিরিয়ালেই থাকতো, তো এখন কেন মিলতেছে না? আমি জানি তোমাদের অনেকেরই বইয়ের সাথে সিরিয়াল মিলছে না, কোনো টেনশন নিও না, তোমার বইয়ের সিরিয়ালে পড়ার দরকার নেই।
আমি যেদিন যেটা পড়াইছি ওইদিন খুঁজো বইতে কোথায় আছে, সূচিপত্র দেখো, তারপরে সেই অংশটুকু পড়ো। আমি তোমাকে আশ্বস্ত করছি বইয়ের কোনো কিছু বাদ যাবে না, কিছু বাদ থাকবে না। কিন্তু তোমাদের বই যারা লিখে তারা তোমাদেরকে নিয়ে যতটা ভাবে, আমরা তোমাদেরকে নিয়ে তার থেকে অনেক বেশি ভাবি, তোমাদেরকে নিয়ে অনেক বেশি রিসার্চ আমরা করি। সো যে সিরিয়ালি পড়াইলে তোমরা ভালো মতো বুঝবা, সেই সিরিয়ালি আসলে আমরা পড়াচ্ছি। এই জন্য বইয়ের সাথে তুমি মিলাতে যেও না, টপিক মিলবে, সিরিয়ালটা মিলবে না। সবাই লিখে রাখা হতেছে কোয়ান্টাম নাম্বার, এর দিয়ে আমরা আজকে বিসমিল্লাহ করব। এটাকে বাংলায় বলে কোয়ান্টাম সংখ্যা। তারপরে হচ্ছে নিচের যে তিনটা নীতি, খুব মনে হচ্ছে যে এই তিনটা নীতি পড়ানোর সময় আমি পাবো না, তোমরা শুধু কোয়ান্টাম নাম্বার লিখে রাখো। মানে এটা আমার গাট ফিলিংস বলছে যে এটা হচ্ছে হয়তো আমি পড়ানোর সময় পাবো না। আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে শুরু করি। এখন কোয়ান্টাম নাম্বারে যে ডেফিনেশন আছে বা যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা এখন আমি দিচ্ছি না, সংজ্ঞাটা থাকুক, পরে পড়বো। আগে জিনিসটা বুঝি, তারপরে সংজ্ঞাটা অটোমেটিক্যালি আমরা বানাবো, বুঝছো? সংজ্ঞাটা মুখস্থ করতে হবে না, তুমি যখন পুরো জিনিসটা বুঝে যাবা তখন দেখবা যে তুমি এটা বুঝবা। অনেকে জিজ্ঞেস করছো ভাই গত ক্লাসটা না করলে কি আজকের ক্লাসটা করতে পারবো? হ্যাঁ পারবা, সমস্যা নেই, একেবারে ব্র্যান্ড নিউ টপিক। সবাই বোধহয় এইটা জানো 9-10-এ যে কোয়ান্টাম সংখ্যা 4 রকম। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে হইতেছে। সো কোয়ান্টাম সংখ্যার আমি যদি হচ্ছে একেবারে শাওন ভাইয়ের ভাষায় ডেফিনেশন বলি, সেটা হইতেছে এইটা: ইলেকট্রনের তথ্য প্রদানকারী সংখ্যা, এই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কিন্তু এটা পরীক্ষা লিখলে কিন্তু স্যাররা নাম্বার দিবে না, স্যাররা কোনটা লিখলে নাম্বার দিবে সেটা আমি তোমাদেরকে শেষে লিখে দিব। একটা কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের তথ্য দেয়। এখন তথ্য কিভাবে দেয় তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ বলি। আমি যদি তোমার সম্পর্কে তথ্য দিতে চাই, যেমন ধরো যে এমডি হুসাইন সম্পর্কে আমি তথ্য দিতে চাই, বা এমডি হুসাইন সম্পর্কে আমি জানতে চাই, তাহলে আমার কি করতে হবে? প্রথমত জানতে হবে যে এমডি হুসাইন কোন জেলায় থাকে, কোন থানায় থাকে, কোন ইউনিয়নে থাকে, কোন গ্রামে থাকে, কোন বাড়িতে থাকে, এটাগুলো জানতে হবে না? কিন্তু ধরো যদি ঢাকায় হয়, তোমরা জানো ঢাকায় বাড়ি নং হয়, রাস্তা নং হয়, ওই ইউনিয়ন টিউনিয়ন এগুলো হয় না ঢাকায়। আমি হুসাইনের অবস্থানটা লোকেট করতে চাই। তো হুসাইনের অবস্থান যদি লোকেট করতে চাই, তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে ওর বাড়ি নাম্বার কত, তাই না? হাউস নাম্বার কত। সো ধরো আমি হুসাইনের বাড়ি নাম্বার পেয়ে গেছি। এখন বাড়ির নাম্বার পাইলে তো হবে না, আমাকে জানতে হবে হুসাইন কত ফ্লোরে থাকে বা কোন মানে কততম তলায় থাকে। সো বাড়ি পাওয়ার পরে আমাকে জানতে হবে হচ্ছে কত নম্বর ফ্লোরে থাকে। কারণ ভাই ঢাকায় এমনও বিল্ডিং আছে, যদি কেউ ঢাকায় এখানে মানে ঢাকায় যারা থাকো তারা জানো যে ঢাকায় এমন বিল্ডিংও আছে যে বিল্ডিং এ 1000 ফ্যামিলিও থাকে, এরকম অনেক মানে হতেছে কি বলে কমপ্লেক্স, বিল্ডিং কমপ্লেক্স আছে। সো ফ্লোর জানলেও কিন্তু হবে না, কারণ এমন ফ্লোরও ঢাকায় আছে যেখানে ভাই 10টা ফ্ল্যাট আছে। মানে এত বড় ফ্লোর যে ওই যে দেখবা যে 5-এর এ, 5-এর বি, 5-এর সি, 5-এর ডি, 5-এর ই, এরকম 7-8টাও আমি দেখছি। আমাকে জানতে হবে ফ্লোর না, কোন ফ্ল্যাটে আছে বা কোন অ্যাপার্টমেন্টে আছে সেটা জানতে হবে। ফ্ল্যাট ব্রিটিশে বলে আর অ্যাপার্টমেন্ট আমেরিকানরা বলে, একই জিনিস। এখন সেটা জানলেও কিন্তু হবে না, কারণ একটা ফ্ল্যাটে তো অনেকগুলো রুম থাকে, ডাইনিং রুম, অনেকগুলো বেডরুম থাকে। তো হুসাইন কই থাকবে? হুসাইনের বেডরুমে থাকবে। সো ফ্ল্যাটের মধ্যে আমাকে ওর যে রুম বা যে ওর যে বেডরুম, যে রুমে সারাদিনও থাকে, তোমাদের মধ্যে অনেকে আছে যারা বেডরুম থেকে বেরিয়ে হও না, আমাকে সেই রুমে চিনতে হবে। এখন ওই রুমে যখন গেলাম, গিয়ে দেখলাম যে হুসাইন শুয়ে আছে। কিরকম? ধরো উত্তর দক্ষিণ বরাবর শুয়ে আছে। সো এই হচ্ছে হুসাইন, ধরো এই যে উত্তর দক্ষিণ বরাবর শুয়ে আছে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। দেখা হুসাইনকে হচ্ছে আমি ডিফাইন করে ফেলছি। এখন আমি তো হুসাইনকে ডিফাইন করবো না, আমি তো এখন ডিফাইন করবো একটা ইলেকট্রনকে। তো তুমি যদি একটা ইলেকট্রনকে ডিফাইন করতে চাও, তখন আমাকে জানতে হবে যে ইলেকট্রনটা কই থাকে? পরমাণুতে থাকে। তো যেটা হুসাইনের ক্ষেত্রে বাড়ি ছিল সেটা ইলেকট্রনের জন্য পরমাণু, ইংলিশে অ্যাটম বলে আর কি, বুঝছো? পরমাণুতে গেছি, পরমাণুতে গেলাম মানে ইলেকট্রন পেয়ে গেল না। পরমাণুতে যাওয়ার পরে তোমাকে যেতে হবে হচ্ছে অরবিট। এটা যে কতগুলো নাম আছে ভাই,
এই নামটা আসলে মানে হচ্ছে অফুরন্ত নাম আছে। অফুরন্ত নাম মানে হচ্ছে এটাকে অরবিট বলে, এটাকে হচ্ছে শেল বলে, এটাকে শক্তি স্তর বলে, এটাকে প্রধান শক্তি স্তর বলে, অনেক কিছু বলে আর কি। তারপরে হচ্ছে অরবিট জানলে কিন্তু হবে না, আমাদেরকে জানতে হবে যে সে হইতেছে কোন সাবশেলে থাকে। একটা ফ্ল্যাটে যেরকম অনেকগুলো, একটা ফ্লোরে যেরকম অনেকগুলো ফ্ল্যাট থাকে, একটা শেলে অনেকগুলো সাবশেল থাকে, উপশক্তি স্তর বলে আর কি। আবার সাবশেলের মধ্যে কি থাকে? সাবশেলের মধ্যে থাকে হইতেছে অরবিটাল। আর অরবিটালের মধ্যে ইলেকট্রন ধরো কোন একটা দিকে এরকম ঘুরছে, এই যে স্পিন প্রকাশ করা হয় এটা দিয়ে। তো আশা করি হচ্ছে এটুকু মোটামুটি সবাই বুঝতে পারছো যে পরমাণুকে লোকেট করতে হলে আমাকে প্রথমে জানতে হয় হইতেছে যে ইলেকট্রনকে লোকেট করতে হলে আমাকে জানতে হয় পরমাণু, পরমাণু থেকে আমাকে জানতে হয় হচ্ছে শেল, শেলটা হচ্ছে বাড়ির ফ্লোরের মতো, শেলের মধ্যে আবার অনেকগুলো সাবশেল থাকে, অনেকগুলো সাবশেলের মধ্যে আবার হইতেছে সাবশেলের মধ্যে অনেকগুলো অরবিটাল থাকে এবং সেইখানে ইলেকট্রন থাকে। এখন আমি তোমাদের কয়েকটা ডেফিনেশন শেখাই বা জিনিসগুলো একটু শেখাই। জিনিসগুলো হচ্ছে, তুমি পরমাণুতে চলে গেলা, চলে গিয়ে সেখানে তুমি কি পাচ্ছ? সেখানে তুমি অরবিট পাচ্ছ। এখানে আমাদের দুইটা ডেফিনেশন পরীক্ষা আসে, দুইটা ডেফিনেশন হতেছে এই অরবিটের ডেফিনেশন আসে। অরবিট কোনগুলা? তোমরা যে বোর্ড মডেলটা পড়ছো না, সো বোর্ড মডেলে কি ছিল? ইলেকট্রন গুলো কতগুলো অনুমোদিত শক্তি স্তরে ঘোরাফেরা করে, ওই অনুমোদিত শক্তি স্তর হইতেছে আমাদের অরবিট। তাহলে অরবিট হচ্ছে ইলেকট্রনের জন্য অনুমোদিত শক্তি স্তর, যেটা বোর মডেলের প্রথম স্বীকার্যতে ছিল, যেটা ওইটা হচ্ছে অরবিট। তাহলে কি বলছি ভাই? অরবিটের ডেফিনেশন হতেছে ইলেকট্রনের জন্য যে অনুমোদিত শক্তি স্তর সেটা হতেছে আমাদের অরবিট। সাবশেলের ডেফিনেশন কখনো পরীক্ষা আসে না, পরীক্ষা আসে হতেছে অরবিটালের ডেফিনেশন। এখন দেখো তো, হুসাইনের বাসায় আমি গেলাম, এখন হুসাইনের বাসায় যখন আমি গেছি, হুসাইনের রুমে যেমন ওর বাসায় কি কি রুম আছে? প্রথমত হচ্ছে আঙ্কেল আন্টির ইয়া রুম আছে, কি বলে, আঙ্কেল আন্টির বেডরুম আছে, সেখানে তো আমি হুসাইনকে পাবো না। কিচেনে তো হুসাইনকে আমি জীবনেও পাবো না খাওয়ার সময় ছাড়া। ডাইনিংও আমি হুসাইনকে পাবো না খাওয়ার সময় ছাড়া। তাহলে হুসাইনকে 95% সময় আমি কোন জায়গায় পাবো? ওর বেডরুমে পাবো। অথবা হুসাইনকে যদি আমি ওর বাসায় খুঁজতে যাই, প্রবাবিলিটি যদি চিন্তা করি, 95% প্রবাবিলিটি হচ্ছে ওর বেডরুমে আছে। এর মানে হইতেছে যে অরবিটাল হচ্ছে সেইটা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 to 95%। ওকে, সো ইলেকট্রন, ভাই এটা কিন্তু ক নাম্বারে আসে যে অরবিট কাকে বলে বা অরবিটাল কাকে বলে? ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে আমরা কি বলি? অরবিটাল বলি। উপশক্তি স্তর এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি, এটা একটু পরে বলতেছি, পার্থক্য আছে। তাহলে সবাই একটু সাথে সাথে করে লিখে নাও, লিখো আর আমার কথাগুলো একটু শুনো, দুই কাজটা একসাথেই করো। আমার কথাগুলো যেগুলো বলছি ওগুলোই বলতেছি। আমরা পড়ছি হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এখন আমি তোমাদের ডেফিনেশন দেই নাই, কিন্তু যদি আমি আমার ভাষায় বলি তাহলে কোয়ান্টাম সংখ্যা মানে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রনকে লোকেট করে, একটা ইলেকট্রনকে ডিফাইন করে, এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যা আমি যদি একটা পরমাণুর ক্ষেত্রে চিন্তা না করে ওই যে হুসাইনের ক্ষেত্রে চিন্তা করছি, তাহলে কি হয়? আমার ওর অবস্থান জানতে হলে বাড়ি জানতে হয়, ওর ফ্লোর জানতে হয়, ফ্ল্যাট জানতে হয়, রুম জানতে হয়, ওর বেডরুম আর কি, রুম বলতে বেডরুম বোঝাচ্ছি। ঠিক সেরকম যদি হচ্ছে আমি একটা ইলেকট্রনকে লোকেট করতে চাই, তাহলে ওর পরমাণু জানতে হয় কোন পরমাণুতে আছে, অরবিট বা শেল জানতে হয়, শেলের আন্ডারে সাবশেল থাকে এবং অরবিটাল থাকে, বুঝছো? এখন এই যে অরবিটের ডেফিনেশন, এটাকে অরবিট বলে, শেল বলে, প্রধান শক্তি স্তর বলে, শক্তি স্তর বলে, অনেক কিছু বলে। তো এই যে যে অরবিট, এর ডেফিনেশন হইতেছে ইলেকট্রনের জন্য অনুমোদিত শক্তি স্তরকে আমরা অরবিট বলি। আর অরবিটাল হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 to 95%। দুঃখের বিষয় হইতেছে, এটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, তোমাদের বইগুলাতে এই অরবিটাল এবং সাবশেলকে এক করছে, যেটা ভুল। এবং এটা যে ভুল, তোমাদের স্যাররাও ভুল পড়াবে, তোমাদের বইও ভুল লেখা আছে, তোমাদের পরীক্ষাও ভুল আসবে, কিন্তু আমি তোমাকে নিজেকে বুঝাই দিব যে এটা ভুল, তুমি নিজেই টের পাবা। মানে এটা আমার কথা শুনে আসলে বিশ্বাস করতে হবে না,
তুমি নিজেই টের পাবা যে অরবিটাল এবং সাবশেল এক জিনিস না। যেটা তোমাদের বইতে অরবিটাল এবং সাবশেলকে এক জিনিস বলছে, আর কলেজের টিচাররা যদি হচ্ছে এক বলেন, আর তুমি যদি চাও আর্গু করতে, আমি তোমাকে পয়েন্ট বলে দিব যে হইতেছে তুমি স্যারের সাথে বলতে পারবা, খুবই পোলাইটলি বলবা যে স্যার দেখেন অরবিটাল এবং সাবশেল এক জিনিস না, যদি এক জিনিস হইতো তাহলে এরকম এরকম হইতো। আমি তোমাকে পরে বলে দিচ্ছি। এখন দেখো, এবার আসে আমাদের কোয়ান্টাম নাম্বারগুলা। কোয়ান্টাম নাম্বারগুলো কোথায় কি ডিফাইন করে? ডিফাইন করে হইতেছে এই যে বললাম না অরবিট, অরবিট প্রকাশ করে হইতেছে এইটা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে কি? অরবিট, সো প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে কে? সাবশেল, এটা হচ্ছে এল দিয়ে প্রকাশ করে। মানে এল এর যত কাহিনী সব সাবশেল নিয়ে, এন এর যত কাহিনী সব হইতেছে আমাদের অরবিট নিয়ে, এন এল এম আর হচ্ছে এস। অরবিটাল প্রকাশ করে হইতেছে কি দিয়ে? অরবিটাল প্রকাশ করে হইতেছে এম দিয়ে, আর ইলেকট্রনের স্পিন প্রকাশ করে হচ্ছে এস দিয়ে। আমরা একটা একটা করে আসবো। ইসরাতুল জান্নাত বলছে আমাদের ম্যাম আপনার মতোই বলছে, যাক মাশাআল্লাহ, অন্তত একটা কলেজের একজন টিচারকে আমি পাইলাম যিনি এই জিনিসটা সত্যি সত্যি পড়ান, যেটা ঘটনা। বাট কোনো টিচার যদি হচ্ছে এরকম বলে যে হইতেছে অরবিটাল এবং সাবশেল এক জিনিস, তাহলে সেই ভুল বলছে। তাহলে আমরা একটা একটা করে আগাই। প্রথমে দেখি হইতেছে এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন দিয়ে প্রকাশ করে। তোমাদেরকে একটু ভালো মতো বোঝার জন্য সহজে বলে দেই, আমি তোমাদেরকে দুইটা লেয়ারে পড়াবো। একটা লেয়ার হচ্ছে যে প্রথমে বুঝাবো যে সংখ্যাগুলো কি হয়, আর তারপরে হচ্ছে আমরা বুঝাবো হইতেছে কি মিন করে। একটা হচ্ছে মান বের করব, তারপরে দেখবো মিনিং গুলো কি। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা দিয়ে কি এর মান কত? মান হইতেছে 1 2 3 4, একদম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কোনো নেগেটিভ ফেগেটিভ ভগ্নাংশ এরকম কোনো কিছু আসে না। এবং এন এর মান যখন হইতেছে 1 হয়, তখন তোমরা সবাই জানো যে এন সমান 1 হইলে কোন শেল হয়? কে শেল হয়, তাই না? এন সমান যদি 2 হয় তাহলে হইতেছে এল শেল, এন সমান যদি 3 হয় তাহলে হইতেছে কে এল এম শেল, এবং এরপরে চলতে থাকবে, বুঝছো? এইগুলো হচ্ছে আমাদের এন এর মান। আবারও বলতেছি, আমি প্রথমে পড়াবো মানগুলো কি, মানগুলো কিভাবে হয়, তারপরে বুঝাবো এটা কি মিন করে। এখন দেখি এগুলো কি মিন করে। আচ্ছা, এন দিয়ে কি বুঝায়? এন দিয়ে অরবিট বুঝায় না? অরবিট বুঝায়, অথবা শেল বুঝায়, অথবা হচ্ছে স্তর বুঝায়, অথবা শক্তি স্তর বুঝায়, কত কিছু যে বুঝায় তার কোনো ঠিক ঠিকানা নাই। এবং দেখো তো ভাই, তোমাদের মনে আছে কিনা আর সমানুপাতিক এন স্কোয়ার? যদি কারো মনে না পড়ে তাহলে মাথায় জোরে একটা বাড়ি দাও। বাংলা সিনেমায় দেখছো না, একবার স্মৃতি হারায় যায় সিঁড়ি থেকে পড়ে, তারপরে আবার সেই সিঁড়ি থেকে পড়ে আবার স্মৃতি ফেরত আসে। সো হয় সিঁড়ি দিয়ে গড়াগড়ি করে নিচে যাও, অথবা মাথায় বলো বাড়ি দিতে, আংটি বা আঙ্কেল যেই পাশে থাকুক আমি বাড়ি দিতে বলছি। এই মনে পড়ছে আর সমানুপাতিক এন স্কোয়ার? গতকালকে বা তার আগের ক্লাসে পড়ছিলাম, ওই যে আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার নিচে 4 পাই স্কোয়ার, একটা ইকুয়েশন ছিল না? তার মানে বুঝতেই পারছো, এন যদি বড় হয় তাহলে আর কি হবে? বড় হবে। আর মানে তো শক্তি স্তরের ব্যাসার্ধ। তাহলে কি বুঝতে পারি যে এন দিয়ে আসলে কি বোঝায়? এন দ্বারা বোঝায় হইতেছে অরবিটের আকার। এই মনে পড়ছে? তাহলে প্রথমটা গেল, প্রথমটা শেষ। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 2 3 4 5 এরকম চলতে থাকে। তারপরে আমরা বলছিলাম যে এন এর মান যদি 1 হয় কে শেল, 2 হইলে এল শেল, 3 হইলে এম শেল, এবং এন দিয়ে অরবিট বোঝায়। এবং আমি জানি এই অরবিটের ব্যাসার্ধ কি? এন এর মানে বর্গের সমানুপাতিক, সুতরাং এটা দিয়ে কি বোঝায়? আকার বোঝায়। এবার সবাই লিখে নাও সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী, এটাকে ইংলিশে সাবসিডিয়ারি বলা হয়, আবার অ্যাজিমুথালও বলা হয়। ফাতেমা বলছে আমার আম্মু মাথায় বাড়ি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। আচ্ছা, এটা তো আমরা জানি। তোমাদেরকে মারার জন্য কি আর আমাদের মারা লাগে? আমরা যদি খালি একটু অনুরোধ করি যে আন্টি একটু দেন না,
সাথে সাথে তোমাদের মাথায় একেবারে ধুস ঠাস তাল পড়ে যাবে আর কি, এগুলো আমরা জানি। অনেক আঙ্কেল আন্টিতে এরকমও বলেন, মানে আগে যখন হইতেছে, আমি এখন অফলাইনে পড়াই না, বাট আগে অফলাইনে পড়াইতাম, তখন হচ্ছে অনেক আঙ্কেল আন্টি আমাকে বলে যেতেন, শাওন, মাংস তোমার, হাড্ডি আমার, তুমি মেরে মাংসগুলো রেখে দিয়ে হাড্ডিগুলো আমার কাছে প্যাকেট করে পাঠাই দিলে আমি খুশি, কিন্তু ও যেন ফাঁকিবাজি না করে। সেগুলো আমরা জানি যে হইতেছে তোমাদেরকে মারার জন্য না আমাদেরকে এখানে মারার দরকার নেই, তোমাদেরকে মারার জন্য আমাদের এখানে কথা বলার দরকার নেই, খালি আন্টিকে একটু বলবো যে একটু করেন না আন্টি, একটু দেখেন না কি করা যায়। অনেকের আম্মুই অলওয়েজ রেডি, আমি জানি এটাই তো। হ্যাঁ, আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আম্মুদের কিছু মজার ব্যাপার আছে, মানে আম্মুরা খুব, মানে খুব মজার, মানে আম্মুরা আম্মু, মানে আম্মুদের সাথে আসলে তুলনা হয় না, কিন্তু আম্মুরা আসলে খুব মজার, খুব ফানি ক্যারেক্টার আর কি। দেখবা তোমাদের সব আম্মু একটা কথা প্রায় বলে, এটা আমার আম্মু বলে, যে আমি দেখে তোর বাপের সংসার করতেছি, আমি যদি না হইতাম তাহলে জীবনও তোর বাপের সংসার করতো না, অন্য কেউ হইলে। দেখবে এটা সব আম্মু বলে, এটা আমার আম্মু প্রায় বলে। এবং আমার আম্মু যখন, এখন তো বড় হয়েছে আর কি আমি, তো এখন যখন আমার আম্মু এই কথাটা বলতে আসে তখন আমি বুঝি, তখন আমি সাথে সাথে বলি, হ্যাঁ আম্মু আমি জানি তো, আপনি দেখে শুধু আমার বাপের সংসার করতেছেন, আর কেউ হলেও করতো না। মানে আমার আম্মু যখনই বলতে চাই আমি বুঝে যাই যে আম্মু এখন এই কথাটাই বলবে, আমি সাথে সাথে বলি যে হ্যাঁ আমি জানি তো। আচ্ছা, এবার এখানে আসি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী আচ্ছা, কার আম্মু জানি আজকেই বলছে। সহকারী তো বুঝো, সহকারী হইতেছে, তোমরা দেখো যখন ট্রাক ড্রাইভার, একজন ড্রাইভার মানে সে হইতেছে ড্রাইভ, মানে ড্রাইভ করে, তখন তার একজন সহকারী থাকে, এবং এই সহকারী কিন্তু ড্রাইভারের ওস্তাদ নামে ডাকে। যদি কেউ জানো যে হইতেছে, কারো যদি আইডিয়া থাকে, ওই যে যে ড্রাইভারের যে হেল্পার থাকে আর কি, ওই হেল্পারটা আসলে ড্রাইভারের কথার বাইরে কোনো কাজই করে না, মানে ড্রাইভার যা বলে হেল্পার ঠিক তাই শোনে। এরকম কি কখনো খেয়াল করছো যে ওস্তাদ নামে সম্বোধন করে, তারপরে হইতেছে ও যদি বলে এই বিড়ি নিয়ে আস, বিড়ি নিয়ে আসে, ও যদি বলে এই একটা, ওরা খুব টাইগার স্পিড খায়, টাইগার নিয়ে আসে, একদম সাথে সাথে টাইগার দৌড় করে দিয়ে নিয়ে আসে। তো সহকারী কিন্তু প্রধানের উপর ডিপেন্ডেন্ট, প্রধান যদি বলে ডান ডান, প্রধান যদি বলে বাম বাম, ওদের মধ্যে কিন্তু এরকম মানে গুরু শিষ্য একটা ব্যাপার থাকে। তো কথা হচ্ছে সহকারীও তো প্রধানের বাইরে যাবে না, তাহলে সহকারী, আমরা প্রথমে বলছিলাম যে তোমাদেরকে শিখাবো মানগুলো কি কি, তারপরে বুঝাবো মানগুলো কি মিন করে। একটা হইতেছে মানগুলো কি কি, আরেকটা হইতেছে মানগুলো কি মিন করে। সো মেইন কথা হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কার উপর ডিপেন্ড করে, প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে। সো সবাই একটু লিখে নাও যে এল এর মান এন এর উপর নির্ভর করে। আগে শিখাবো মান কেমনে বের করে, তারপরে শিখাবো মান কি মিন করে। দুইটা লেয়ারে আসলে পড়াশোনা হবে, বুঝছো? তাহলে কি হলো, এল এর মান কার উপরে নির্ভর করে, এন এর উপরে নির্ভর করে। আচ্ছা, ভালো কথা। এখন দেখি মানগুলো কি কি। মানগুলো হচ্ছে এইটা, যে এল সমান n-1 থেকে কি পর্যন্ত, 0 পর্যন্ত। কি বলছি ভাই, এল এর মান n-1 থেকে শুরু করে কি পর্যন্ত, 0 পর্যন্ত। 0 পর্যন্ত মানে হইতেছে, ধরো যদি এরকম হয়, n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কি হবে, l এর মান হবে 0, বুঝো তো? তারপরে যদি এরকম হয়, n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কি হবে, 1 হবে এবং 0 হবে। l এর মান যদি হইতেছে 3 হয় তাহলে l এর মান কি হবে, 2 হবে, 1 হবে, 0 হবে, এই তো। তাহলে এখন আমরা মান বুঝে গেছি যে কোন কোন মান পসিবল। এখন আমাদের দেখতে হবে যে মানগুলো আসলে কি মিন করে। সো মান বের করা সবাই বুঝছো, মানগুলো কি মিন করে এটা বুঝলে হতেছে এল এর কাহিনী শেষ। এখন দেখো মানগুলো কি মিন করে, আমরা শিখছিলাম যে শেলের মধ্যে সাবশেল থাকে, মনে আছে যে সেলের মধ্যে অনেকগুলো শেল, শেলের মধ্যে থাকে সাবশেল, তোমাদেরকে এখানে বুঝাইছিলাম। শেল প্রকাশ করে হইতেছে এন দিয়ে, আর সাবশেল প্রকাশ করে হইতেছে এল দিয়ে।
তাহলে আমরা এটুকু অন্তত জানি এল দিয়ে সাবশেল বোঝায়। এখন ভাই সাবশেল জিনিসটা কি? সাবশেল জিনিসটা হতেছে এরকম, এল এর মান যদি 0 হয় আমরা বলি হইতেছে এস সাবশেল। এস সাবশেল মানে হইতেছে এইটা, এটা দেখতে কিরকম জানো? এটা দেখতে হইতেছে অনেকটা, আঁকা তো কঠিন, গোলক আকার, বুঝছো? তিনটা অ্যাক্সিস, এটা কিন্তু গোল না, এটা হচ্ছে গোলক, স্ফেরিক্যাল শেপ বলে ইংলিশে। সো এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয় তাহলে সেখানে কোন সাবশেল হয়? এস সাবশেল হয়। এস এই অ্যালফাবেটটা আসছে হচ্ছে শার্প থেকে আর কি, বুঝছো? শার্প শব্দ থেকে আসছে। এল এর মান যখন হইতেছে 1 হয় তখন সেখানে কি হয়? 1 হলে সেখানে পি সাবশেল হয়। পি সাবশেল দেখতে হইতেছে ডাম্বেল আকার। মানে ইলেকট্রন তো আসলে তোমাদেরকে বলছে যে ইলেকট্রন গুলো যে একেবারে প্লেন আকারে যে এরকম চলে সেরকমটা তো না। ইলেকট্রন গুলো তো হইতেছে এরকম 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 একটু হচ্ছে ঘুরে ফেরায় চলে। তো দেখো ওই যে এই কোন একটা মোমেন্টে এইখানে ইলেকট্রন আছে আবার এইখানে নাই, ওই জিনিসটা আসলে হইতেছে আমাদের এই এল এর মান দিয়ে বোঝায়। তাহলে খেয়াল করছো যে এল এর মান 0 হইলে এস সাবশেল হয়, এল এর মান যদি হইতেছে 1 হয় তাহলে সেখানে পি সাবশেল হয়। এবং পি সাবশেল দেখতে কেমন? দেখতে হইতেছে ডাম্বেল। যদি এরকম হয় যে এল এর মান যদি 2 হয় তাহলে সেখানে হয় ডি সাবশেল। ডি সাবশেল দেখতে হইতেছে ডাবল ডাম্বেল, মানে দুইটা ডাম্বেল। ডাম্বেল তো সবাই চিনো, ডাম্বেল মানে মাঝখানে চিকুন দুই পাশে মোটা। সো এটা হইতেছে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। আর এল এর মান যদি 3 হয় তখন এফ উপশক্তি স্তর হয়। এই এফ উপশক্তি স্তর হচ্ছে না, ওটার আকৃতি হচ্ছে টেট্রাহেড্রাল, বাট ওটা আমাদের দরকার না, ওটা আমি এখানে আঁকতেও পারবো না। সবাই একটু লিখে নাও, আমি আস্তে ধীরে বুঝাই দিই। অনেকে ক্লিয়ার হয়নি, বাট আবার বুঝাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, আমরা তখন শিখছিলাম হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম নাম্বার কি দিয়ে প্রকাশ করে? এন দিয়ে প্রকাশ করে। এন এর মান 1 থেকে শুরু করে বাড়তে থাকে। এরপর আসে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কার উপরে নির্ভর করে? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। কি বলছি ভাইয়া? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে এবং এর মানটা হইতেছে n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত। তো আমি পরে একটা স্লাইডে যাব, তারপরে আবার এই স্লাইডে ফেরত আসবো, কেউ টেনশন নিও না, আবার এখানে ফেরত আসবো, আমি প্যারা নিও না। দেখো ব্যাপারটা এরকম যে n এর মান যদি 1 হয় তখন l এর মান কিন্তু শুধু 0। তাহলে বুঝতে পারো প্রথম শক্তি স্তর যেটা, প্রথম অরবিট যেটা, এই প্রথম শক্তি স্তরে শুধু একটা সাবশেল হয়, সেটা হচ্ছে 1s। মানে এটা অনেকটা এরকম যে একটা ফ্লোরে একটা ফ্ল্যাট আছে, n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কি দাঁড়ায়? 0 দাঁড়ায়, 1 দাঁড়ায়, বা 1 দাঁড়ায় 0 দাঁড়ায়, যাই লিখো, অর্থাৎ 2s এবং হচ্ছে 2p হয়। দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে হইতেছে দুইটা হচ্ছে, বা দ্বিতীয় ফ্লোরে বা দ্বিতীয় তলায় দুইটা অ্যাপার্টমেন্ট আছে বা দুইটা ফ্ল্যাট আছে, এটা মিন করে। n এর মান যদি 3 হয় তখন l এর মান কত? 2 1 0, মানে 2s 2p এবং হচ্ছে 2d। মানে তৃতীয় তলায়, তৃতীয় তলায় কি আছে? তৃতীয় তলায় হইতেছে তিনটা ফ্ল্যাট আছে। তার মানে হচ্ছে হ্যাঁ, শূন্যর জন্য হচ্ছে এস হয়, 1 এর জন্য পি হয়, 2 এর জন্য ডি হয়, 3 হইলে এফ হইতো। সো এফ যদি হয় সেটার আকৃতি হইতেছে টেট্রাহেড্রাল, ওটা আমরা এখানে আঁকতে পারবো না, এই জন্য আমি দেখাচ্ছি না। তো এখন আসি জিনিসগুলো কি। এল এর মান 0 হইলে এস সাবশেল হয়। এস সাবশেল দেখতে কেমন? গোলক আকৃতির। গোলক মানে ফুটবলের মতো, ফুটবলের মতো আর কি। ও আচ্ছা হ্যাঁ, এখানে 3s 3p আর হচ্ছে 3d হয়। গোল এবং গোলকের ডিফারেন্স হচ্ছে, গোল মানে তুমি খাতায় একটা যদি বৃত্ত আঁকো তাহলে সেটা হচ্ছে গোল,
আর গোলক হচ্ছে ফুটবল। এ হচ্ছে পার্থক্য। সো এটা কিন্তু ডিউতে আসছিল এস সাবশেল দেখতে কেমন, ওইখানে অপশনে গোলকও ছিল, অপশনে গোলও ছিল, মানে গোলাকারও ছিল, গোলকও ছিল। কিন্তু ওখানে মনে রাখবা এস সাবশেল দেখতে কিন্তু গোলক না, মানে গোল না, এস সাবশেল দেখতে হইতেছে গোলক। এরপর আসে হইতেছে 0 হইলে গোলক, 1 হইলে পি সাবশেল। পি সাবশেল মানে কি? পি সাবশেল মানে হইতেছে দেখতে ডাম্বেল আকার। ডি সাবশেল মানে দেখতে হচ্ছে ডাবল ডাম্বেল। অনেকে কিন্তু এইগুলোকে অরবিটাল বলে না, এগুলো অরবিটাল না, এগুলো হইতেছে ডাবল ডাম্বেল, মানে কি বলে? সাবশেল। এখন সাবশেলের ডেফিনেশন কি? সাবশেলের ডেফিনেশন হইতেছে প্রতিটা শক্তি স্তরে কিছু কিছু আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকে, যেইখানে ইলেকট্রনগুলো থাকে বা অরবিটাল ধারণ করে, সেগুলোকে আমরা কি বলি? সাবশেল বলি। বাট সাবশেলের ডেফিনেশন জানার দরকার নেই। এখন তোমাদেরকে একটু বলি যে কোনটার আসলে কি মিনিং। এই যে এস নামটা যে আসছে, এস নামটা আসছে শার্প থেকে। পি নামটা আসছে হচ্ছে, পি নামটা কই থেকে জানি আসছে, তার একটু দেখে বলি, ভুলে গেছি। আচ্ছা ডিটা লিখে দিই। ডি আসছে হইতেছে ডিফিউজ থেকে, DIFFUSED। এফ আসছে হচ্ছে ফান্ডামেন্টাল থেকে। পিটা কই থেকে আসছে মনে নেই। আচ্ছা প্রিন্সিপাল থেকে আসছে, হ্যাঁ 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 ঠিক আছে। সাবশেলের বাংলা হচ্ছে উপশক্তি স্তর। হ্যাঁ, তাহলে আমি আবার একটু সংক্ষেপে রিভিউ করে দেই। সেটা হচ্ছে আমরা প্রধান কোয়ান্টাম নাম্বার দেখলাম, আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখলাম। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? এল দিয়ে প্রকাশ করা হয়। এল এর মান কার উপরে নির্ভরশীল? এন এর উপরে নির্ভরশীল। মানটা কেমনে বের করব? এন থেকে শুরু করে, মানে n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত। এল এর মান কি নির্ভর করে? এল এর মান হইতেছে 0 হইলে এস সাবশেল, পি হইলে 2 সাবশেল, 1 সাবশেল, সরি 1 হইলে পি সাবশেল, 2 হইলে ডি সাবশেল, 3 হইলে এফ সাবশেল। ওকে, ভালো কথা। এবং আমি দেখলাম যে এস সাবশেল দেখতে হচ্ছে গোলক আকৃতির, পি সাবশেল দেখতে হচ্ছে ডাম্বেল আকৃতির, আর ডি সাবশেল দেখতে ডাবল ডাম্বেল আকৃতির, মানে দুইটা ডাম্বেল। আর এফ সাবশেল দেখতে হচ্ছে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে চার ঠ্যাং চারদিকে যায় আর কি, বুঝছো? এরপরে আসে হইতেছে, তাহলে আমাকে বলো তো ভাই, এই যে 1s, তারপর হচ্ছে 2s, 2p, 3s, 3p, 3d, এইগুলো কি অরবিটাল নাকি এগুলো সাবশেল? কি মনে হয়? সো এগুলো সব কিন্তু হচ্ছে সাবশেল, এগুলো কিন্তু একটাও অরবিটাল না। অরবিটালের বাংলা অরবিটাল, সাবশেলের বাংলা হচ্ছে উপশক্তি স্তর। এখন দেখো তো ভাই, এই যে একটা গোলক, একটা ডাম্বেল, একটা ডাবল ডাম্বেল, এইগুলো আসলে কি? এগুলো আকৃতি না? তাহলে আমি কি বলতে পারি যে এল দিয়ে কি বুঝাই? এল দিয়ে বুঝাই হইতেছে সাবশেলের আকৃতি বুঝায়। সাবশেলের আকৃতি প্রকাশ করে। তাহলে ভাইয়া এল দিয়ে কি প্রকাশ করে? এল দিয়ে প্রকাশ করা হইতেছে সাবশেলের আকৃতি। ওকে, এবার আসে হইতেছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তোমরা অনেকে হচ্ছে নোডাল প্লেন এগুলো জিজ্ঞেস করছো, ভাই এগুলো আসবে সামনে, একটু ধৈর্য ধরো। তারপরে লিখানো হইতেছে ম্যাগনেটিক ও, আর এখানে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা বলে দিই। এই প্রশ্নটা খ নাম্বারে আসে, খুব প্রিয় প্রশ্ন স্যারদের। চুরি সম্ভব না, প্রশ্ন হচ্ছে কেন? আগে বলো, টুডি কি সম্ভব নাকি সম্ভব না? কি মনে হয়? তুমি কি টুডি জীবনে দেখছো ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে? আমি বিশ্বাস করি তুমি কোনোদিন ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে টুডি দেখো নাই।
আচ্ছা, অক্ষরপটে তো গোলাকার দেওয়া, গোলাকার দেওয়া থাকলে ভুল আছে, এস এম শাহরিয়ার, গোলকাকার লিখে নাও। সো 2D সাবশেল সম্ভব না। ওকে, এখন এটা যে সম্ভব না সেটা আমাদেরকে লিখতে হবে। সো আমরা জানি সম্ভব না, ভালো কথা। কেন সম্ভব না? সম্ভব না হতেছে এইটা, এখানে n সমান কত? দেখো n সমান হচ্ছে 2, তাই না? তাহলে n সমান যদি 2 হয় তাহলে এখানে l সমান কত? l সমান হতেছে 1 এবং হচ্ছে 0, এই তো। তাহলে আমি তো জানি 1 এর জন্য কি সাবশেল, 1 এর জন্য তো p সাবশেল, এই যে 1 এর জন্য হচ্ছে p সাবশেল, আর 0 এর জন্য কি সাবশেল, s সাবশেল। এই জন্য 2 এর পরে কি হয়, 2 এর পরে s হয় এবং 2 এর পরে p হয়, মানে এই 2 এর পরে হচ্ছে p হয় এবং 2 এর পরে কি হয়, 2 এর পরে s হয়। d হইতে গেলে কিন্তু আমার এখানে 2 হওয়া লাগবে। যদি d হইতে চাই, d সাবশেল হইতে হয়, তাহলে আমাদের l এর মান 2 দরকার, বাট এখানে l এর মান 2 তো পাচ্ছি না। সো এখানে आंसर তুমি লিখে নিবা, সেটা হচ্ছে এটা যে n সমান 2 এর জন্য l সমান 2 পাওয়া যায় না। এই যেহেতু পাওয়া যায় না সেহেতু কি হবে না, 2D হয় না। সবাই কি বুঝিয়ে আছি কাঁচা বাচ্চারা? ভাই একটু পানি দিতে বলবেন, আর বলবেন আমাকে চিনি ছাড়া একে রং চা দিতে, আর একটু পানি দিতে। তাহলে আমরা কি শিখলাম ভাইয়া? আমরা শিখলাম যে হইতেছে n এর মান 2 এর জন্য l এর মান 2 পাওয়া যায় না। যেহেতু 2 পাওয়া যায় না তার মানে এখানে কি হবে না, 2D হবে না। তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার শেষ, সহকারী কোয়ান্টাম নাম্বার শেষ। এখন আমরা দেখব হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m। চা। আচ্ছা চিন্তা করো তো, যে এল এর মান যদি এন এর উপরে নির্ভর করে, মানে এল এর মান যদি এন এর উপরে নির্ভর করে, তাইলে এই এম এর মান কার উপরে নির্ভর করে? এম এর মান নির্ভর করে এল এর উপরে। আচ্ছা ফাতেমা বলছে চিনি খেলে কি ক্ষতি হয়? আরে বাবা, চিনি খেলে, চিনি খেলে উপকার হয় কোথায় লেখা আছে? শোনো তোমাদেরকে বলি, তোমরা যদি সুস্থ থাকতে চাও, তোমরা এখনো আসলে এই জিনিসটা টের পাচ্ছ না, কারণ তোমরা এখনো ছোট, তোমাদের এখনো আসলে বয়সটা আসে নাই। মানে হইতেছে 3টা হোয়াইট পয়জন বলা হয়, তোমরা জানো কিনা? হোয়াইট পয়জন, স্লো পয়জন আর কি। একটা হচ্ছে ভাত, একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে লবণ। এই 3টাকে হোয়াইট পয়জন বলে। তো যদি আসলে কেউ সুস্থ থাকো বা থাকতে চাও, আমি রেকমেন্ড করব যে এই 3টা আসলে বাদ দিয়ে দিও। ভাত তো আসলে একেবারে বাদ দেওয়া তো পসিবল না, কম খাওয়া আর কি। আর আমি চিনি একেবারেই খাই না, খাই না মানে একেবারেই খাই না, ইভেন চা কফিতেও খাই না। আর হচ্ছে লবণও খাই না আর কি, মানে বাইরে কোনো লবণ টবণ কোনো কিছু খাই না। তো এই 3টা আসলে চাইলে বাদ দিয়ে দিতে পারো যদি সুস্থ থাকতে চাও। আর তোমরা এখন আসলে এই আর্জেন্সিটা ফিল করবা না, কারণ হচ্ছে তোমাদের বয়স খুবই কম, তোমাদের এখন মেটাবলিজম অনেক হাই। তো তোমরা যাই খাবা এটা আসলে হজম হয়ে যায়, এটা আসলে বার্ন হয়ে যায়, কারণ তোমাদের এখন গ্রোথ হচ্ছে অনেক বেশি। কিন্তু যখন আমার মতো বুড়া হবা, তখন দেখবা যে হইতেছে খাইলেই হইতেছে পেট ঝুলে যাবে, খাইলেই দেখবা মোটা হয়ে যাচ্ছ। তো এই জিনিসটা চাইলে একটু হচ্ছে অ্যাভয়েড করতে পারো আর কি, বুঝছো? লবণ ছাড়া কি সবজি খান? সবজি রান্নার সময় যা দেয় ওইটা, বাইরে তো খাই না। ভাই চিনি ছাড়া একটা চা দিন। ইনফ্যাক্ট মনে হয় আমি আমার লাইফে লাস্ট মিষ্টি খেয়েছি মনে হয় 4-5 বছর আগে। তারপর হচ্ছে লাস্ট কোক পেপসি টাইপের জিনিসপত্র খাইছি মনে হয় 2-3 বছর হয়ে গেছে। তারপরে হচ্ছে মিষ্টি যে লাস্ট কবে খাইছি এটা আমার মনেই নাই।
ওকে, যাই হোক, আমরা সেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এখন এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এর মান আগে বলছিলাম প্রথমে মানগুলো বের করব, তারপরে হচ্ছে আমরা এখানে বের করব হচ্ছে কি মিন করে। শয়ন বলছে চৌম্বক আর চুম্বকের মধ্যে পার্থক্য কি? চুম্বক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, চুম্বক, আর চৌম্বক হচ্ছে অ্যাডজেক্টিভ। এম এর মান এল এর উপরে নির্ভর করে। আমি বলতে পারি যে এম এর মান কার উপরে নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। ওকে, তাহলে নির্ভরশীল মানে কেন, কিভাবে নির্ভরশীল? নির্ভরশীল এভাবে যে এম সমান হচ্ছে মাইনাস এল থেকে শুরু করে, মাঝখানে তো একটা শূন্য থাকবে, প্লাস এল পর্যন্ত। তোমরা অনেকটা সংখ্যা রেখা পড়ছো না, নাম্বার লাইন? তো সংখ্যা রেখা যখন তোমরা পড়ছো তখন দেখবা যে মাইনাস দিয়ে শুরু হইতো, তারপরে প্লাস দিয়ে শেষ হইতো, তাই না? সো মাইনাস এল থেকে শুরু করে জিরো সহ কি পর্যন্ত? প্লাস এল পর্যন্ত। আগে একটু সবাই মানগুলো বের করি। যেমন ধরো এল এর মান যদি 1 হয় বা এল এর মান যদি 0 হয়, তাহলে এম এর মান 0। আগে মান বের করি, পরে দেখবো মানগুলো কি মিন করে। তারপরে এল এর মান যদি এমন হয় 1 হয়, তখন এম এর মান কত? -1, 0, 0, +1। এল এর মান যদি 2 হয়, তাহলে এম সমান কত? -2, -1, 0, +1, +2। আশা করি বুঝে গেছে যে মানটা কেমন হবে। তাহলে এই মানটা তোমরা দেখো তো, এটা বুঝবো কিনা যে এল এর জন্য এম এর 12+1 সংখ্যক মান পসিবল। দেখো তো বুঝো কিনা এটা। এটা কি বুঝো যে এল এর জন্য এম এর 12+1 সংখ্যক মান পসিবল? কিরকম? আচ্ছা, এখানে 2 আছে, সেই 2 রে 2 দিয়ে গুণ করো, মানে এল এর মান যদি 2 হয় তাহলে 2 রে 2 দিয়ে গুণ করে 1 যোগ করো, দেখো কত হয়। মোট 5টা সংখ্যা পায় না? এই যে সেই 5টা। এইখানে এল এর মান কত? এল এর মান হতেছে 1। এই যে এল এর যে 1 আমরা পাইছি, এই 1 কে তুমি যদি হইতেছে 2 দিয়ে গুণ করো, তারপর 1 যোগ করো, তুমি তাহলে কি পাচ্ছ? সো 2 দিয়ে গুণ করে 1 যোগ করে দেখো 3টা পাচ্ছ। অর্থাৎ মেইন কথা হচ্ছে এটা, এল এর যে কোনো মানের জন্য এম এর আমি কতগুলো মান পাই? 12+1 সংখ্যক মান পাই। তুমি যখন শূন্য ধরো, থ্যাংক ইউ ভাই, তুমি যদি শূন্য ধরো তাহলে দেখবা 0 রে 2 দিয়ে গুণ করে 1 দিয়ে যোগ করো, দেখবা একটা মান পাও। এই শূন্য মানে ম্যাথমেটিক্সের শূন্য না, এই শূন্য মানে হইতেছে একটা মান। তাহলে মেইন কথা হইতেছে যে এল এর যে কোনো মানের জন্য এম এর আমি কতগুলো মান পাই? 12+1 সংখ্যক মান পাচ্ছি। এটুকু বুঝো কিনা একটু বলো তো। সবাইকে এটুকু বুঝতে পারছি? ওকে, এবার দেখি মানগুলো আসলে কি মিন করে, মানে এম দিয়ে কি মিন করে আমরা সেটা দেখব। সো আমরা দেখলাম যে হইতেছে, এই যে আমি এটা দিয়ে দেখাই, দেখো আমরা দেখলাম এল সমান যদি 1 হয় তাহলে এম সমান কত? -1, 0, +1, 3টা মান হয়, তাই না? এখন এই যে এল সমান 1 মানে কি মনে আছে? পি সাবশেল মনে আছে কিনা দেখো, পি সাবশেল। এখন পি যে সাবশেল, এই সাবশেলের জন্য 3টা মান পাচ্ছি। এটা মিন করে পি সাবশেলের মধ্যে 3টা অরবিটাল আছে, একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে পি জেড। পি জেড বলে বা পি জি বলে,
এখন তো আর জেড রে জেড বলে না, এখন জেড রে জি বলে। যেমন তোমরা যখন ওই যে ইয়া দেখো, চ্যানেল দেখো, ওটা তো তোমরা জেড বাংলা বলো না, জি বাংলা বলো, তাই না? জীবন মানে জি বাংলা। তাহলে কি বলছি, পি হচ্ছে একটা সাবশেল, এইটা একটা সাবশেল, এইটা মানে পি হচ্ছে একটা ফ্ল্যাট বা একটা অ্যাপার্টমেন্ট, বুঝছো? একটা সাবশেল। আর এই যে পি এক্স যেটা, এটা হচ্ছে অরবিটাল। বুঝতে পারছো সবাই? এবং পি সাবশেল এইটার আন্ডারে মোট অরবিটাল কয়টা? পি সাবশেলের মধ্যে মোট অরবিটাল হচ্ছে তিনটা। কি কি? পি এক্স, পি ওয়াই এবং হচ্ছে পি জেড। এবং দেখো পি এক্সটা কেমন জানো? আমি যদি পি এক্সটাকে দেখাইতে চাই, ধরলাম এই হচ্ছে আমার একটা অক্ষ ব্যবস্থা আছে, ধরো এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এরকম একটা অক্ষ আমার কাছে আছে। এখন এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেটা আমার কাছে আছে, আমি ধরলাম পি এক্স, এটা পি এক্স এর যে এই যে ইলেকট্রনের যে মেঘগুলো থাকে, সেগুলো থাকে হতেছে কি বরাবর? এক্স অক্ষ বরাবর, পি এক্স। এই যেটা হতেছে এক্স অক্ষ, এটা হতেছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে কি বললাম ভাইয়া? পি এক্স, এই যে পি এক্স এর যে হচ্ছে ইলেকট্রনের মেঘগুলো থাকে, সেগুলো থাকে কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। অথবা তোমাদের যদি হচ্ছে এভাবে বুঝাই, যে হচ্ছে তোমরা এমনি বুঝো কিনা, যে এটাকে নরমালি আমরা এক্স অ্যাক্সিস বলি, এটাকে নরমালি আমরা ওয়াই অ্যাক্সিস বলি, আর এটাকে মানে ওই বরাবর লম্বাকে আমরা জেড অ্যাক্সিস বলি, বুঝছো? আমি যদি এখানে সবগুলো মুছে দেই, তাহলে তোমাদের জন্য দেখাতে সুবিধা হবে। পি এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর মেঘগুলো থাকে, পি ওয়াই তে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর মেঘগুলো থাকে, বুঝে দেখো ওয়াই অ্যাক্সিস। আর পি জেড এ হইতেছে এই যে জেড অ্যাক্সিস বরাবর মেঘগুলো থাকে, এটা হইতেছে আমাদের পি জেড। তাহলে পি এক্স, পি ওয়াই এবং হচ্ছে পি জেড, আমি তিনটা হচ্ছে নিলাম। তাহলে একটু শুরু থেকে বলি। আমি দেখলাম এম এর মান মাইনাস এল দিয়ে শুরু করে কি পর্যন্ত? মাইনাস এল দিয়ে শুরু করে 0 পর্যন্ত। এবং পি এক্স, পি ওয়াই এবং পি জেড, পি এর জন্য আমি তিনটা অরবিটাল পাইলাম। পি হচ্ছে অরবিটাল বা সাবশেল, আর হইতেছে পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলো হইতেছে আমরা অরবিটাল বলি। ওকে, ভালো কথা। এবং তাহলে কি তোমরা বুঝতে পারো যে হইতেছে, আমি যদি এবার তোমাদেরকে ডি দিয়ে দেখাই, এখানে আবার ফেরত আসবো। এল এর মান যদি হচ্ছে 2 হয়, তখন এল এর মান কত? এম এর মান কত? -2, -1, 0, +1, +2। মোট কয়টা মান পাই? মোট 5টা মান পাই। এই যে 5টা মান, এল এর জন্য আমরা কি সাবশেল পাই? ডি সাবশেল। এর 5টা মান কি কি জানো? ডি এক্স ওয়াই একটা, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ডি জেড স্কোয়ার। এবং আমি যদি এইগুলোর হচ্ছে একটা একটা করে মানে তোমাকে ব্যাখ্যা দিতে চাই, যেমন ধরো ডি এক্স ওয়াই যেটা, এটা হচ্ছে এরকম, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এক্স এবং ওয়াই অক্ষের মাঝে হচ্ছে ওদের মেঘগুলো থাকে ডি এক্স ওয়াই তে। এটা হচ্ছে আমাদের ডি এক্স ওয়াই, ইলেকট্রনের মেঘ আর কি, ওগুলোর নাম আছে পরে বলতেছে। ডি ওয়াই জেড হইতেছে, ধরো এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা মনে মনে আমি জেড এক্সিস ধরে নিচ্ছি, আমি তো এখানে জেড এক্সিস আনতে পারবো না, তাই না? জেড এক্সিস তো আমি এখানে লিখতে পারবো না। তো ডি জেড এক্স হইতেছে জেড এক্সিস, এই হচ্ছে আমাদের জেড অক্ষ, আর হইতেছে ওয়াই অক্ষ। এদের মাঝখানে ইলেকট্রনের গুলো ক্লাউড গুলো থাকে, ডি ওয়াই জেড। আমি যদি ডি এক্স ওয়াই বলি বা এক্স জেড বলি, ধরলাম এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস, তখন এক্স এবং জেড এর মাঝখানে ইলেকট্রনের মেঘ থাকে, এটা হচ্ছে ডি জেড এক্স। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার,
খবরদার এটা কিন্তু মাইনাস না। মানে এগুলো কি নোট করবো? হ্যাঁ অবশ্যই নোট করবা। অবশ্যই নোট করবা। সো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কিন্তু হাইফেন, মাইনাস না। এইখানে ইলেকট্রনের মেঘগুলো থাকে হইতেছে তোমার অক্ষ বরাবর। আর যদি এটা জেড এক্সিস হয়, এটা যদি এক্স এক্সিস হয়, এই হচ্ছে আমাদের ডি জেড স্কোয়ার। ওকে, এটুকু তুলে নাও। সে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা হইতেছে ডি জেড স্কোয়ার। আমি জানি ডি নিয়ে অনেক প্রশ্ন আছে মনে, সেগুলো হইতেছে তোমরা রেখে দাও। আর আমরা নামাজের ব্রেকে যাই, আসরের নামাজ।
ওকে ভাই, সাউন্ড দিচ্ছেন? আচ্ছা, সবাই একটু ধৈর্য ধরো, প্রশ্ন করো না। তোমাদের কি এই 6-7টা ক্লাস করে এই ভরসাটুকু তো হয়েছে যে আমি যখন কোনো একটা টপিক শুরু করি তখন সুন্দর মতো সেটা সবকিছু বুঝাই দিই। এই জন্য প্রশ্ন করলে দেখা যায় আমি ডিস্ট্রাক্টেড হই মাঝে মধ্যে। একটু ধৈর্য ধরো, সবকিছুর আনসার চলে আসবে ইনশাল্লাহ। আমরা শিখছিলাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর এটা একটু মাথায় নাও, ক্লাসটা একটু লেন্দি হতে পারে, আজকে 10-15 মিনিট এক্সট্রা হতে পারে যদি দরকার হয়, নাইলে দরকার নেই। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এর মানটা কার উপরে নির্ভর করে? এল এর উপরে নির্ভর করে। এল এর উপরে নির্ভর করে। সো এল এর উপরে নির্ভর করে মানে মানটা হচ্ছে -L থেকে শুরু করে 0 সহ +L পর্যন্ত। এবং এটা মনে রাখা খুবই জরুরি, মানে এটা হচ্ছে এমসিকিউর জন্য স্যারদের খুবই প্রিয় জিনিস, যে এল এর যে কোনো মানের জন্য, এল এর যে কোনো মানের জন্য এম এর কতগুলো ভ্যালু পসিবল? 12+1 সংখ্যক মান সম্ভব। এই যে এখান থেকে বুঝতে পারবা যে 0-র জন্য একটা, 0-র জন্য একটা, এই 0 মানে ম্যাথমেটিক্যাল 0 না, এই 0 মানে একটা মান। এরপরে 1 এর জন্য 3টা মান, 2 এর জন্য 5টা মান, 3 এর জন্য 7টা মান হইতো, এইভাবে চলতেছে। এখন দেখলাম যে মানগুলো আসলে কি মিন করে। মানগুলো মিন করে, তোমরা তো 3D বুঝো বা শূন্যস্থান বুঝো। 3D বলতে কি বুঝায়? 3D 3D বলতে বুঝায় যে এই যে আমাদের শূন্য স্থানে কোথাও যদি কোনো কিছু থাকে, এটাকে আমরা 3D বলি। এখন এই যে 3D স্পেসে বা শূন্য স্থানে কোনো একটা বস্তু অনেকভাবে থাকতে পারে। যেমন ধরো আমার হাতে এই কলমটা আছে, এই কলমটা এখন কোন অক্ষ বরাবর আছে? এক্স অ্যাক্সিস বরাবর আছে। এই কলমটা এখন ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। এই কলমটা এখন জেড অ্যাক্সিস বরাবর আছে, বুঝছো? তো একটা বস্তু তো শূন্য স্থানে বা 3D স্পেসে অনেকভাবে থাকতে পারে, অনেকভাবে থাকতে পারে। এখন এল এর মান আমাদেরকে আসলে বলে দেয় এটা কোন উপশক্তি স্তর, এটা আমাদেরকে এল এর মান বলে। আর এম এর মানটা বলে হইতেছে সেই উপশক্তি স্তরটা শূন্য স্থানে কতভাবে থাকতে পারে। কি বলছি দেখো, এল আমাদের বলে দেয় কোন উপশক্তি স্তর, এম বলে সেই উপশক্তি স্তর শূন্য স্থানে কতগুলো ঢঙে থাকতে পারে। যেমন ধরো পি একটা সাবশেল বা উপশক্তি স্তর, পি সাবশেলের জন্য আমি এম এর 3টা মান পাই। সো পি সাবশেলের জন্য আমি যদি 3টা মান পাই, পি এক্স, পি ওয়াই, পি জেড। সো পি এক্সটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর থাকে, মানে ওইখানে যে ইলেকট্রনের মেঘ বা ইলেকট্রনের যে ক্লাউড বা এটাকে লোব বলে, LOBE লোব, এই লোবটা থাকে এক্স অ্যাক্সিস বরাবর। পি ওয়াই যেটা সেটা থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর। পি জেড থাকে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। তার মানে আমরা বলতে পারি দেখো যে পি সাবশেল, এখানে একটু লিখে দিই, তোমাদেরকে বলছিলাম ফাঁকা ফাঁকা নোট করবা। পি সাবশেল শূন্য স্থানে বা 3D স্পেসে 3 ভাবে থাকে। মানে পি হচ্ছে একটা সাবশেল, ওর 3টা ঢং আছে, ওর 3টা ভ্যারাইটি আছে। কি কি ভ্যারাইটি? একটা হইতেছে পি এক্স, একটা হইতেছে পি ওয়াই, একটা হচ্ছে পি জেড। এবং যার যতগুলো ভ্যারাইটি আছে তার ততগুলো অরবিটাল আছে। তাহলে পি সাবশেল, পি হইতেছে একটা সাবশেলের টাইপ, খেয়াল করো, পি হচ্ছে একটা টাইপ, সেইটা আবার 3 ভাবে নেচারে পাওয়া যায়। পি এক্স হিসেবে পাওয়া যায়, পি ওয়াই হিসেবে পাওয়া যায়, পি জেড হিসেবে পাওয়া যায়। এই প্রতিটা হইতেছে অরবিটাল। তার মানে বুঝতে পারছো, পি হচ্ছে একটা অরবিটালের টাইপ, বুঝো কিনা? পি হচ্ছে একটা অরবিটালের টাইপ, যেটাকে আমরা সাবশেল বলি। ওই সাবশেলটা শূন্য স্থানে 3টা ভাবে থাকে, ওই প্রতিটাকে আমরা আলাদা করে অরবিটাল বলি। যেমন ধরো আমরা হচ্ছে মানুষ, এখন মানুষ আমেরিকানরা এক রকমের, পোল্যান্ডের ওরা সবাই লম্বা লম্বা হয়, চাইনিজ ওরা সবাই একটু চোখ ছোট হয়, চুল অনেক সোজা হয়, আমরা একটু ব্রাউনিশ টাইপের হই। সো মানুষ তো মানুষ, কিন্তু মানুষের মধ্যে আবার অনেক রং ঢং আছে না? ওখানে আমরা ভাগ করি যে কেউ হইতেছে ব্রাউন, কেউ হইতেছে ককেশীয়, কেউ হইতেছে মঙ্গোলীয়, কেউ হইতেছে ইন্দোচীনীয়, এরকম তো অনেক ভাগে ভাগ করি। ঠিক সেরকম পি হচ্ছে সাবশেল, সেই সাবশেলটা 3টা ভাবে নেচারে পাওয়া যায়, ওই প্রত্যেকটাকে আমরা একটা করে অরবিটাল বলি। তাহলে অরবিটাল আর সাবশেলের মধ্যে ডিফারেন্স কি? সাবশেল হইতেছে অরবিটালের একটা কমন নাম, দেখো বুঝো কিনা, সাবশেল হইতেছে অরবিটালের একটা কমন ফর্ম। যখন আমরা আলাদা আলাদা করে বলি তখন সেগুলোকে আমরা অরবিটাল বলি। যখন জেনেরিক নামে ডাকি, যেটাকে আমরা কমন নাউন বলি, যেমন ধরো হচ্ছে কমন নাউন কি, কাউ হচ্ছে একটা কমন নাউন, তখন সেটাকে আমরা সাবশেল বলি। এবার আসে হইতেছে এল এর মান যখন 2 হয় ডি সাবশেল হয়।
এখন আমরা দেখলাম যে ডি যে সাবশেলের যে টাইপটা, সেই টাইপটা নেচারে 5 ভাবে পাওয়া যায়। ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার, এটা কিন্তু মাইনাস না, হাইফেন। হাইফেন মানে সেখানে থামতে হয় না আর কি। সো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। ডি এক্স স্কোয়ার যেটা, ডি এক্স মানে এক্স ওয়াই যেটা, সেখানে লোবগুলা, এই যেগুলোকে বলে লোব, ইলেকট্রনের মেঘ বলে সস্তা বাংলায়, আর ইংলিশে বলে LOBE, লোভ। কেবল লোভ মনে করো না। সো এখানে হইতেছে এই লোবগুলো থাকে এক্স এবং ওয়াই অক্ষের মাঝে, অক্ষ বরাবর না কিন্তু, এক্স এবং ওয়াই অক্ষের মাঝে। এখানে পি এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর ছিল, কি বুঝছো? সো এখানে এটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের মাঝে, এখানে হইতেছে ওয়াই এবং জেড অক্ষের মাঝে, ওয়াই এবং জেড অক্ষের মাঝে। জেড এক্স থাকে হইতেছে জেড এবং এক্স অক্ষের মাঝে। কিন্তু এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার মাঝে থাকে না, বরাবর থাকে, বুঝছো? আর ডি জেড স্কোয়ার থাকে হইতেছে, মানে এখানে লোবটা হচ্ছে কিরকম থাকে, জেড অক্ষ বরাবর একটা হচ্ছে লোব থাকে, তাকে আবার রিং এর মতো ঘিরে থাকে, বুঝছো? মানে ব্যাপারটা কিরকম, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ধরো এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা তো দেখানো কঠিন 2D সারফেসে। এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা এক্স এটা ওয়াই, আর এই হচ্ছে আমাদের জেড অক্ষ। এক্স ওয়াই মিলে তো একটা তল তৈরি করে, জেড তো তার উপরে এরকম লম্বা। তো এখানে জেড অ্যাক্সিস বরাবর একটা লোব থাকে, আর তাকে রিং এর মতো আরেকটা বলয় ঘিরে রাখে, বুঝছো? এটা হচ্ছে আমাদের ডি জেড স্কোয়ার। তার মানে ডি হইতেছে একটা একটা কমন নাউনের মতো চিন্তা করতে পারো। ডি হচ্ছে একটা জেনেরিক নাম, বা ডি হইতেছে একটা কমন নাম। সেই ডি সাবশেলটা, যেটাকে আমরা সাবশেল বলি, সেই ডি সাবশেলটা হইতেছে আমাদের কি কি ভাবে থাকে, শূন্য স্থানে বা প্রকৃতিতে 5টা ভাবে থাকে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই জন্য আমরা বলতে ডি সাবশেলের আন্ডারে অরবিটাল সংখ্যা কয়টা? অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা। সবাইকে এখন আগের থেকে একটু হইলেও ক্লিয়ার হয়েছে? এটা ফিল করতে পারছো? এবার একটা তোমাদেরকে দেখাই নেই, সেটা হইতেছে কি বলে, যদি এরকম হয় এল এর মান যদি 1 হয়, এল এর মান যদি 1 হয়, তখন এল এম এর মান কত, এম এর সরি 1 না 0 হয়, তখন এম এর মান কত? 0। 0 মানে হইতেছে, তো এখানে আমি যদি বলি যে হইতেছে এখানে কোন সাবশেল? এস সাবশেল। তার আন্ডারে উপশক্তি স্তর কয়টা, মানে অরবিটাল কয়টা? একটা অরবিটাল। তাহলে এস এর মধ্যে অরবিটাল একটা, সো এই এসটাকে যদি কেউ অরবিটালও বলে তাতেও ভুল বলে না, এসটাকে যদি কেউ সাবশেল বলে তাতেও ভুল বলা হয় না। এস সাবশেল, আবার সেই এসটাই হইতেছে অরবিটাল। মানে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, কোন একটা বিল্ডিং এ দ্বিতীয় তলায় একটা ফ্ল্যাট আছে, এখন ওইটাকে তুমি তলা বললেও যা, ওইটাকে তুমি ফ্ল্যাট বললেও তাই, তাই না? কারণ ওখানে তো 2A 2B 2C এরকম তো কিছু নাই। তাহলে যেটা হয়েছে দ্বিতীয় তলা, সেটাই 2 নম্বর ফ্ল্যাট, সেটাই 2 নম্বর, যা বলো তাই, মানে সবই ঠিক আছে আর কি, সবই সেম জিনিস। তার মানে জিনিসটা কি হইলো, জিনিসটা হইলো হইতেছে, যদি সংক্ষেপে আমি যদি রিভিউ করে দিই তাহলে এরকম দাঁড়ায়, আমরা এখানে দেখাবো সাবশেল, আর তারপরে দেখাবো অরবিটাল। এস সাবশেল, অরবিটাল ও এস। এবং দেখো মনে আছে কিনা, তোমরা এরকম ছোটবেলায় বক্স আঁকতা না, কতগুলো বক্স? সো ওর অরবিটাল একটা, মানে বক্স হচ্ছে একটা। তারপরে পি সাবশেল ছিল, সেখানে অরবিটাল আবার 3টা, পি এক্স পি ওয়াই এবং হচ্ছে পি জেড। এই কাঁচা বাচ্চারা মনে আছে ছোটবেলায় এখানে আমরা 3টা বক্স দিতাম। তারপরে ডি হচ্ছে একটা সাবশেল, ডি এর মধ্যে কয়টা জানো? ডি এর মধ্যে 5টা। কি কি? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবং সেগুলো কি, সেগুলোতে তোমরা 5টা করে বক্স দিতা। এই ছিল হচ্ছে তোমাদের সেই বাচ্চাকালের জিনিসপত্র, যে কেন এখানে একটা বক্স দিই, কেন এখানে 3টা বক্স দিই, কেন এখানে আসলে হচ্ছে আমি 5টা করে বক্স দিই, আর এফ হইলে হয়তো হচ্ছে 14টা, মানে 7টা আর কি। এফ দরকার নেই, এফ আমাদের লাগে না। তাহলে ওইগুলো সাবশেল, এগুলো অরবিটাল,
আর এটা হতেছে অরবিটালের আমরা হতেছে চিত্র এভাবে দেখাই মাঝে মধ্যে, একই জিনিস আর কি। এই এফ নিয়ে তো টেনশন করো না, আগে যেগুলো বোঝাচ্ছি সেগুলো নিয়ে টেনশন করো। ক্লিয়ার সবার কাছে? এইবার তোমাদেরকে বলি যে হচ্ছে যে অরবিটাল এবং সাবশেল যে আলাদা কিনা। এই কাঁচা বাচ্চারা তোমরা কি জানো একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে জানো সবাই? দুইটা ইলেকট্রন থাকে, জানো? সো এটা সবাই জেনে রাখো, না জানলে এখন জেনে রাখো, বা সবার জানা উচিত যে একটি অরবিটালে দুইটি ইলেকট্রন থাকে। একটি অরবিটালে আমরা সবাই জানি দুইটি ইলেকট্রন থাকে বা থাকতে পারে আর কি, দুইটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো তো, এই যে এস এ তোমরা ব্র্যাকেটে মাঝে মধ্যে এরকম লিখতা না ছোটবেলায়, দুইটা ইলেকট্রন দেখাইতা, এখানে তোমরা দুইটা ইলেকট্রন দেখাইতা, এখানে তোমরা দুইটা ইলেকট্রন দেখাইতা, এখানে তোমরা দুইটা ইলেকট্রন দেখাইতা। সবাই লেখা বন্ধ করো, সবাই লেখা বন্ধ করো, কমেন্ট করা বন্ধ করো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। সেটা হতেছে আমরা পি এর উপরে কি লিখতাম, ধরো হতেছে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এগুলো সেই বাচ্চাকালের জিনিস, আমি জানি, এগুলো তোমরা সবাই জানো। এখন এই ইলেকট্রন বিন্যাসে দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো, এই 3d এটা কি অরবিটাল নাকি এটা উপশক্তি স্তর? আচ্ছা, যদি অরবিটাল হইতো তাহলে 3d10 কি হইতো? 10 কিন্তু হইতো না, বুঝতেছো? যদি ডিটা উপশক্তি স্তর হইতো মানে অরবিটাল হইতো তাহলে কিন্তু ইলেকট্রন থাকতে হচ্ছে দুইটা, বাট এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা। সো আমরা এখান থেকে বুঝতে পারি, দেখো পি এর উপরে যে এস এর উপরে যে দুইটা লিখি, পি এর উপরে যে 6টা লিখি, ডি এর উপরে যে 10টা লিখতে পারি, আর এফ এর উপরে যে 14টা লিখতে পারি, কেন লিখতে পারি? কারণ এগুলো অরবিটাল না, এগুলো কি? এগুলো হচ্ছে সাবশেল। কিন্তু ভাই তুমি যদি পি এক্স লিখো, এর উপরে কিন্তু তুমি 2 এর বেশি লিখতে পারবা না, পি এক্স এর উপরে 2 লিখবা। তুমি যদি ডি এক্স ওয়াই লিখো তার উপরে কিন্তু তুমি 2 লিখবা, সেখানে কিন্তু বেশি লেখা সম্ভব না। তার মানে এইগুলা কি? এইগুলো হইতেছে আমাদের অরবিটাল। সো যদি কলেজের টিচাররা তর্ক করেন যে অরবিটাল এবং সাবশেল একই জিনিস, তখন ওনাদেরকে এই উদাহরণটা দিবা যে স্যার যদি এক্স মানে 2p 2 মানে 2d বা 2d তো হয় না, 3d 4, এইগুলো যদি হচ্ছে অরবিটাল হইতো তাহলে এখানে ওই যে 6টা বা 10টা বা 14টা ইলেকট্রন যাইতো না, দুইটা যেত, কারণ একটা অরবিটালে দুইটা ইলেকট্রন যায়। সো ওগুলো অরবিটাল না, ওগুলো কি সাবশেল। কিন্তু পি এক্স হচ্ছে অরবিটাল, কারণ সেখানে দুইটা ইলেকট্রন যায়। এবার কি ক্লিয়ার হয়েছে পুরোপুরি যে অরবিটাল এবং সাবশেল আলাদা জিনিস? যদি কেউ তর্ক করতে আসে তাকে সুন্দর করে খুব পোলাইটলি মানে মনে রাখবা, নম্রতায় ভদ্রতায় তোমাকে যেন কেউ দ্বিতীয় না বানায়, এটা মাথায় রেখে তাকে খুব পোলাইটলি বলবা যে যদি সেটা অরবিটাল হতো তাহলে 10টা ইলেকট্রন হইতো না, অথবা সেখানে 6টা ইলেকট্রন হইতো না, সেখানে 14টা হইতো না, সেখানে 2টা করে হইতো। দেন একটু বাড়াই দেন ভাই, 10 মিনিট বাড়াই দেন, 15 মিনিট বাড়াই দেন। হ্যাঁ, ওকে। এবার আসি হইতেছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার মানে হইতেছে ইলেকট্রনের স্পিন বোঝায়, তাই না? স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা নিয়ে পড়াশোনা তেমন কিছু নাই। আচ্ছা, স্পিন কোয়ান্টাম নাম্বার পরে পড়বো, আগে কিছু প্রশ্ন সলভ করে আসি। না লিখেই দিই, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তোমরা মনে আছে যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, একটা ক্লকওয়াইজ ঘুরে, একটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে, এবং এখানে একটার মান আসে হইতেছে প্লাস হাফ, একটার মান আসে হচ্ছে মাইনাস হাফ। এখন এই যে প্লাস হাফ আর মাইনাস হাফ, হাফ কেন হইলো, এই কেন হইলো, সেগুলোতে পরে আসবো। আগে আমি এখান থেকে তোমাদের কিছু প্রবলেম সলভ করাবো, সেই প্রবলেমগুলো সবাই একটু মাথায় নাও। সবাই নতুন একটা টাইটেল লিখে নাও। টাইটেলটা লিখবা হইতেছে নোড লোব আর নোডাল প্লেন। নোডাল প্লেন
এই হচ্ছে আমাদের টাইটেল। নোড, লোব আর হচ্ছে নোডাল প্লেন। দাঁড়া একটা জিনিস একটু দেখি। ওকে, এখন দেখি নোড কি, লোব কি আর নোডাল প্লেন কি। আমি পি দিয়ে তোমাদেরকে বুঝাই, তাহলে ভালো মতো বুঝতে পারবা। আগে নোড এবং লোব লোব দেখি। ধরো আমি এখানে তোমাদেরকে পি এক্স নিলাম। পি এক্স কেমন ছিল? এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো সুন্দর হলো না আর কি। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো পি এক্সটা হইতেছে এইরকম থাকে, যেটা আমরা তখন ধরে দেখে আসছি, তাই না? দিস ইজ পি এক্স। যেখানে ইলেকট্রনের মেঘ থাকে সেটাকে বলা হয় লোব। ওই যে বারবার বলতেছিলাম না, ইলেকট্রনের মেঘ, ইলেকট্রনের ক্লাউড, এইগুলা, সেটা হইতেছে আমাদের লোব। আর যেখানে ইলেকট্রন থাকে না, ধরো এই যে এই একটা জায়গা আমি র্যান্ডমলি নিলাম, এই যে র্যান্ডমলি নিলাম, এখানে ইলেকট্রন থাকে না, এটাকে বলা হয় নোড। সো নোড মানে যেখানে ইলেকট্রন থাকে না, আর লোব মানে যেখানে ইলেকট্রন থাকে। ওকে, সো নোড এবং লোব নিয়ে আসলে খুব একটা পার্থক্য নাই, মানে খুব একটা পার্থক্য না, কনফিউশন হয় না। ইলেকট্রন যেখানে থাকে সেটা হতেছে লোব, আর যেখানে থাকে না সেটা হতেছে আমাদের নোড। ওকে, আমাদের সমস্যাটা হয় নোডাল তল কি জিনিস। নোডাল তল হচ্ছে যে তলে ইলেকট্রন থাকে না, যে তলে ইলেকট্রন থাকে না সেই তলটাকে আমরা কি তল বলি? সেই তলটাকে বলি আমরা নোডাল তল। মানে তুমি দেখবা যে কোনো কোনো এরকম যদি অরবিটাল নাও, এবং এগুলো সব অরবিটালের হয়, কোনো একটা অরবিটালের এরকম কিছু তল পাওয়া যাবে যে তলটাতে কোনো ইলেকট্রন থাকে না। আচ্ছা কাঁচা বাচ্চারা আমাকে বলতে পারবা যে একটা তল কয়টা অক্ষ মিলে হয়? এটা ফিজিক্স কেমিস্ট্রির জিনিস না, এটা ম্যাথমেটিক্সের জিনিস বা ফিজিক্সের জিনিস। আমার প্রশ্ন হতেছে একটা তল বানাইতে কয়টা অক্ষ লাগে? এই বলো বলো, একটা তল বানাইতে কয়টা অক্ষ লাগে? 3টা? মাহিনুর পিটাও। একটা তল বানাইতে 2টা অক্ষ লাগে, এখানে বলছে একজন 6টা। কিরে ভাই, একটা তল বানাইতে 2টা অক্ষ লাগে। যেমন ধরো যদি হচ্ছে আমি এখানে এক্স ওয়াই তল বলি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই এক্স ওয়াই তল হইতেছে যে এই তলটা, এই বোর্ডে যে তলটা আছে সেই তলটা আসলে আমাদের এক্স ওয়াই তল। যে কোনো তল বানাইতে 2টা অক্ষ লাগে। এক্স ওয়াই তল মানে হইতেছে তোমার খাতার উপরে যে তলটা সেটা হচ্ছে এক্স ওয়াই তল। যারা জানো না শিখে নাও আজকে থেকে। এবার একটু চিন্তা করো তো ভাই, এই জায়গাটাতে এক্স অক্ষ বরাবর ইলেকট্রন আছে, এক্স অক্ষ বরাবর আছে, তাহলে ওয়াই এবং জেড অক্ষ বরাবর কিন্তু কোনো ইলেকট্রন নাই। বুঝো কিনা? এক্স অক্ষ বরাবর যদি ইলেকট্রন থাকে তাহলে ওয়াই এবং জেড অক্ষ বরাবর কোনো ইলেকট্রন নাই। ওয়াই অক্ষ বরাবরও কোনো ইলেকট্রনের মেঘ তুমি পাবা না, জেড অক্ষ বরাবরও কোনো ইলেকট্রনের মেঘ তুমি পাবা না। বুঝো কিনা? আবারও বলতেছি যে এইখানে ওয়াই অ্যাক্সিস বরাবরও কোনো ইলেকট্রন নাই, জেড অ্যাক্সিস বরাবরও কোনো ইলেকট্রন নাই, তাহলে 2টা অক্ষ পাইলাম যেখানে কোনো ইলেকট্রন নাই। আচ্ছা অক্ষ যদি 2টা হয় তাহলে তল কয়টা হবে বলো তো? মানে এইটাতে একটা তল বলো যেখানে কোনো ইলেকট্রন থাকবে না।
কয়টা তল এখানে পাওয়া যাবে যেখানে ইলেকট্রন থাকবে না? 4টা তল ভাই, একটা তল YZ তলে আমি কোনো ইলেকট্রন এখানে পাবো না। ওকে, তার মানে y অক্ষ বরাবর কোনো ইলেকট্রন নাই, z অক্ষ বরাবর কোনো ইলেকট্রন নাই। সো দুইটা অক্ষ মানে একটা তল। তোমাদেরকে বলছিলাম একটা তল বানাতে দুইটা অক্ষ লাগে, তাহলে তল হচ্ছে মানে অক্ষ হচ্ছে দুইটা, তল হচ্ছে একটা। তাহলে আমি বলতে পারি px যেটা সেইটার নোডাল তল হইতেছে YZ তল। এবার তোমাদেরকে আমি একটু সার্চ দিয়ে গুগলে ভিজুয়ালাইজ করে দেখাই। কোনটা দিয়ে দেখাবো? এইটা এটা এটা দিয়ে দেখাই। দেখে এটাকে বড় করা যায় কিনা। এই কাঁচা বাচ্চারা দেখতে পাচ্ছ? এই ছবিটার দিকে তাকাও। দেখো, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, একটু কেয়ারফুলি তাকাবা। এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। বলছিলাম আমি যে এক্স ওয়াই তল হচ্ছে এটা। দেখো, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। সবসময় এমনই হয় কিন্তু, এই যে এক্স এবং ওয়াই এর সাথে জেডটা সবসময় লম্ব বরাবর থাকে। এবং এইখানে দেখো পি এক্স বরাবর এই যে ইয়াটা আছে, কি বলে, লোব আছে, দুটো বল আছে আর কি, যেটাকে আমরা বলতে পারি হইতেছে লোব। তাহলে এইটা হচ্ছে আমাদের লোব, এটা হচ্ছে আমাদের লোব। ধরো আমি একটা কলম নিয়ে আসি। এই যে এইটা হচ্ছে আমাদের লোব, এই যে এটা হচ্ছে আমাদের লোব, আর এটা হচ্ছে আমাদের লোব। তাহলে লোবটা হচ্ছে এক্স এক্সিস বরাবর ছিল, যে এক্স এক্সিস। এবং দেখো যে এই এক্স এক্সিস ওয়াই এক্সিস আমি নেওয়ার পরে দেখলাম এই যে ওয়াই বরাবর কোনো ইলেকট্রন নাই, জেড বরাবর কোনো ইলেকট্রন নাই। তাহলে সেখানে এই যে ওয়াই জেড বরাবর একটা তল আমি কল্পনা করতে পারি। দেখো ওয়াই জেড বরাবর তল, যে তলের মধ্যে কোনো ইলেকট্রন নাই। সবাই কি দেখো, এই যে ওয়াই এক্সিস জেড এক্সিস, ওই বরাবর একটা তুমি কাছের দেওয়াল টানো, সেখানে কোনো ইলেকট্রন তুমি পাবা না। তাহলে এইটাকে আমরা কি বলি? নোডাল প্লেন। বুঝছি সবাই? যদি এরপরও না বুঝো তাইলে আসলে বোঝানো কঠিন, কারণ এখানে পুরো 3D ছবি দেওয়া আছে। অথবা এখানে আসে দেখো, এটা বোঝানো বোধহয় আরো ভালো হবে। পি জেডটা তোমাদেরকে একটু পি জেড বুঝাই। যদি ওটা না বুঝো তাহলে এখানে আসো। তোমাদেরকে বলছিলাম পি জেড, পি জেড এ আসলে কি থাকবে? ইলেকট্রন গুলো থাকে হইতেছে জেড এক্সিস বরাবর। এই যে জেড এক্সিস, আমি তো এখানে জেড এক্সিস আঁকতে পারতেছিলাম না, কারণ ওটা 2D জায়গায় 3D ছবি আঁকা যায় না। তাহলে জেড এক্সিস বরাবর এই যে লম্ব বরাবর উপর নিচ বরাবর হচ্ছে ইলেকট্রনের মেঘগুলো থাকে। এখন উপর নিচ বরাবর যদি ইলেকট্রনের মেঘগুলো থাকে, দেখো যে এই তলে এই যে এর মাঝখানে একটা কাটা যায়, যেখানে কোনো ইলেকট্রন নাই। কাটবা, কোনো ইলেকট্রন কাটবে না, মানে বুঝতেছি, কাটবো আমি, কোনো ইলেকট্রন কাটবে না সেখানে। তাহলে এই যে যে তলটা, এই তলটা কোন এক্সিস বরাবর? এই যে এক্স ওয়াই এক্সিস বরাবর। তার মানে একটা তল, এক্স ওয়াই তলে কোনো ইয়া নাই, ইলেকট্রন নাই। তাহলে এইটার নোডাল প্লেন হইতেছে আমাদের এক্স ওয়াই নোডাল প্লেন। অর্থাৎ হ্যাঁ, পি জেড বরাবর কোনো ইলেকট্রন নাই, এইখানে ছিল না। পি জেড বরাবর ইলেকট্রন মানে ছিল জেড বরাবর, এক্স ওয়াই বরাবর নাই। সো এক্স এর তলটা হইতেছে আমাদের নোডাল তল। মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে পি এক্স এ হইতেছে ওয়াই জেড তলে ইলেকট্রন থাকে না। তারপরে হচ্ছে পি যদি জেড নেই বা পি যদি ওয়াই নেই, তাহলে বুঝতে পারো কোন বরাবর থাকবে না। এক্স জেড হইতেছে আমাদের তলটা হচ্ছে নোডাল তল। আমি যদি পি জেড নেই, তাহলে এক্স ওয়াই তলটা হইতেছে আমার নোডাল তল। আর পি যদি এক্স নেই, তাহলে হইতেছে ওয়াই জেড তল হইতেছে আমার নোডাল তল। ক্লিয়ার সবাই? এবার একদম পানি পানি আছে, ঠিক আছে। তাহলে নোডাল তল হইতেছে যে তলে কোনো ইলেকট্রন থাকে না, এবং বোঝা যায় ওয়াই বাদ দাও এক্স জেড তল, জেড বাদ দাও এক্স ওয়াই তল, এক্স বাদ দাও সেটা হইতেছে ওয়াই জেড তল। এই তলগুলোকে আমরা কি বলি? এই তলগুলোকে আমরা নোডাল তল বলে থাকি। সো এইগুলো হইতেছে আমাদের নোডাল তল। এবং এই নোডাল তলকে বলা হয় হইতেছে কি নোডাল তল জানো? এগুলোকে বলা হয় অ্যাঙ্গুলার নোডাল তল।
অ্যাঙ্গুলার, এটা উপরে লিখি, অ্যাঙ্গুলার নোডাল তল। নোডাল তল দুই রকমের হয় আর কি, অ্যাঙ্গুলার নোডাল তল। ভাইয়া নোডাল মানে কি শাহিদুর? নোডাল মানে হতেছে এটা কি অ্যাডজেক্টিভ, মানে নোড মানে হচ্ছে নাউন, সেখান থেকে আমরা নোডাল বানাইছি। অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব কিছু একটা হয়। আচ্ছা এস এর ক্ষেত্রে যদি বলি, তাহলে এস দেখতে কেমন? এস দেখতে কিন্তু গোলক, মানে গোলক তো আসলে আঁকা কঠিন। ধরো পৃথিবীর মতো আর কি, একটা কমলা লেবু চিন্তা করো। এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। আচ্ছা এর কি কোনো তল আছে যেখানে কোনো ইলেকট্রন নাই? অ্যাঙ্গুলার মানে কৌণিক। এর কি কোনো তল তুমি পাচ্ছ যে একটা তলে কাটবা যেখানে ইলেকট্রন কাটবে না? ধরো দা দিয়ে এটা কোপ দাও, কোপ দিয়ে দেখো যে এখানে কোনো ইলেকট্রন কাটে কিনা। এরকম কিন্তু তুমি পাবা না, কারণ যেখানেই তুমি কোপ দিবা, যেখান থেকে কাটবা, সেখানেই কোনো না কোনো ইলেকট্রন কাটবে। তাহলে আমি বলতে পারি এস এর কিন্তু নোডাল তল নাই, কোনো নোডাল তল নেই। তাহলে এস অরবিটালে কোনো নোডাল তল নাই। পি অরবিটালে নোডাল তল কয়টা? একটা। তাহলে আমি যদি হইতেছে দেখো একটা লিস্ট করি, বুঝো কিনা, অরবিটাল আর হইতেছে নোডাল প্লেন। এস এর জন্য নাই, কোনো নোডাল প্লেন নাই। পি এর জন্য কয়টা করে? ধরো পি এক্স নিলাম আর কি, একটা করে, তাই না? তোমরা একটা প্যাটার্ন খুঁজে পাইছো? প্যাটার্ন হইতেছে এইটা, এস এর জন্য এল এর মান কত ছিল? এটা আসলে এল এর মান না, এটা কার মান? এল এর মান না? তাহলে এল এর যে মান সেটা হইতেছে আমাদের কি প্রকাশ করে? নোডাল প্লেন প্রকাশ করে। যেমন ধরো তুমি যদি ডি এক্স ওয়াই নাও, তাহলে এখানে নোডাল প্লেন কয়টা? নোডাল প্লেন হবে হইতেছে এখানে দুইটা। সো এটাও কার মান নির্দেশ করে? এল এর মান নির্দেশ করে না? সো এল যে জিনিসটা আমাদেরকে বোঝায় সেটাকে আমরা কি বলি? নোডাল প্লেন বলি। সো নোডাল প্লেন মানে হইতেছে আমাদের কি মিন করে? আমাদের এল এর মানটা আসলে নোডাল প্লেন মিন করে। কি নোডাল প্লেন? অ্যাঙ্গুলার নোডাল প্লেন। ওকে, নোডাল প্লেন আরেক টাইপের হয়, এটা পরে দেখাবো আগামী ক্লাসে। অ্যাঙ্গুলার, যেমন ধরো তোমাদেরকে যদি আমি ডি এক্স ওয়াই দেখাই, যে ভাই ডি এক্স ওয়াই নোডাল প্লেন কিভাবে দেখাবো, ধরো একটু দেখাচ্ছি, এই ছবিটা খেয়াল করো। আমরা এরকম ছবি চাই না, আমরা আরো ক্লিয়ার ছবি চাই, এই যে এরকম। এটা বোঝানো তো আসলে অনেক কঠিন, বাট এরপরে খেয়াল করো, সেটা হইতেছে এটা, যে এটা হইতেছে আমাদের এক্স এক্সিস এই বরাবর গেছে, ওয়াই এক্সিস এই বরাবর গেছে, জেড এক্সিস হইতেছে ওদের তোমার হচ্ছে লম্ব বরাবর আছে। এখন আমরা জানি যে হইতেছে তুমি যখন হচ্ছে ইয়াতল বলবা, নোডাল তল বলবা, এবং আমি যখন হইতেছে এক্স ওয়াই বলতেছি, তখন এক্স এবং ওয়াই অক্ষের মাঝে হইতেছে তোমার ইয়াগুলো আছে, ইলেকট্রনের মেঘগুলো আছে। যেমন ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই যে এক্স ওয়াই এর মাঝে একটা, ওইটা আবার মানে একটা অক্ষের মাঝে মোট চারটা, দুইটা অক্ষের মাঝে মোট চারটা স্পেস থাকে না? দুইটা অক্ষ যদি পাশাপাশি ছেদ করে তাহলে মোট চার খণ্ডে ভাগ হয়ে যেত, চারটা ডিরেকশন হয়। ওই চার ডিরেকশন বরাবর চারটা ইলেকট্রনের মেঘ আছে বা বেলুন আছে, তুমি চিন্তা করো। এখন আমি কোপ দিব কিন্তু বেলুন কাটবে না, সেই তলটাই নোডাল তল। সো কোপ কিভাবে দিব দেখো, ইলেকট্রন গুলো আছে হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের মাঝে, এই যে এরকম এক্স এবং ওয়াই অক্ষের মাঝে আছে এই ছবিটা। তাহলে তুমি যদি হইতেছে উপর থেকে এক্স এক্সিস বরাবর কোপ দাও, উপর থেকে এই যে এক্স এক্সিস বরাবর কোপ দাও, কোনো বেলুন কিন্তু কাটবে না। উপর থেকে ওয়াই এক্সিস বরাবর যদি কোপ দাও, তাহলে কিন্তু কোনো বেলুন কাটবে না। সো এইসব জায়গায় আসলে নোডাল তলটা বের করার দরকার নেই, ঠিক কোন জায়গায় নোডাল তল আমাদের এখানে দরকার, নোডাল তল কয়টা সেটা আশা করি বের করতে পারছি। এখানে দেখো দুইটা করে, এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানে দুইটা একটু অদ্ভুত ভাবে, ওটা বাদ দাও, ওটা আমাদের টিপিক্যাল আসলে অরবিটাল না। সো আশা করি সবাই বুঝতে পারছো। আমি তোমাদেরকে পুরো কনসেপ্টটা রিভিউ করে দিলাম, এবং আগামী ক্লাসে আসার আগে কেউ এই কোয়ান্টাম নাম্বার পড়বো না বই থেকে। কোয়ান্টাম নাম্বারের এখনো ঢের বাকি আছে,
সবাই অবশ্যই আগামী ক্লাস আসার আগে শুধু খাতাটুকু পড়বা। খাতায় যা আছে শুধু এইটুকুই। বই পড়তে গেলে কিন্তু অনেক কিছু বুঝবা না, আগে থেকে বলে দিচ্ছি। শুধু খাতা পড়বা কোয়ান্টাম নাম্বার পর্যন্ত, মানে কোয়ান্টাম নাম্বারের অংশটুকু। সো আগামী ক্লাসে হইতেছে আমরা ইনশাল্লাহ কোয়ান্টাম নাম্বার পুরোটা শেষ করব। বই পড়তে গেলে কিন্তু আবারও বলতেছে হতাশ হয়ে যাবা, এই অংশটুকু কোয়ান্টাম নাম্বার পুরোটা আমি দেখাই দিব। সো আগামী ক্লাসে সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।